আসসালামু আলাইকুম। 25 ব্যাচের পকি বাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখতে দেখতে আমাদের ফিজিক্সের আমরা আবার আরেকটা ক্লাসে চলে আসলাম। আজকে আমরা তাপগতিবিদ্যার দেখতে পাচ্ছ পার্ট 2, তাপগতিবিদ্যা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে যে টপিকসগুলো পড়াবো এই টপিকসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের ক্লাস করলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পাবা। ঠিক আছে, তো তোমরা যারা জয়েন করেছো সবাই একটু ফার্স্ট কমেন্টে জানিয়ে দাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বা এই যে বোর্ডের যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু ফার্স্ট জানিয়ে দাও। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটু ক্লাসটা শেয়ার দিই। এই ফাঁকে তোমরা সবাই একটু তোমার টাইম লাইনে শেয়ার দাও, যেহেতু ক্লাসটা ওপেন হচ্ছে, তো যার কারণে তোমরা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার দিয়ে দাও। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই যেন ক্লাসটা দেখতে পারে, বুঝছো? তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই যেন ক্লাসটা কি করতে পারে, দেখতে পারে। ওকে, আমাদের যে পেইড কোর্স আছে সেখানে আগে দিই। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, আমরা আজকে খুব দ্রুত ক্লাসটা শেয়ার করব, শুরু করব, যাতে অল্প সময়ে এবং গুছিয়ে আমি আজকের যে স্লাইডটা নিয়ে আসছি তোমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই আজকে আমরা পড়াবো। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন টাইমে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার কাছে মনে হতে পারে যে একাডেমিকে তো এগুলো পড়ছি, এখন অ্যাডমিশন এগুলো কেন পড়তেছি না। কারণ হলো একাডেমিকে কিছু টপিকস আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আবার অ্যাডমিশনের ক্ষেত্রে না। কারণটা হলো আমাদের তোমার সকল ইউনিভার্সিটিতেই কিন্তু, অধিকাংশ ইউনিভার্সিটিতেই কিন্তু আমাদের কি বলতো ক্যালকুলেটর ইউজ করা নিষিদ্ধ। তো ক্যালকুলেটর ইউজ করা নিষিদ্ধ থাকার কারণে যেটা হচ্ছে সেটা হলো কি, যে তোমার সব টপিকস কিন্তু পড়ে লাভ নাই। হ্যাঁ, সব টপিকস পড়ে তোমার লাভ হবে না, বুঝছো? সব টপিকস পড়ে তোমার লাভ হবে না। ওকে, কেন লাভ হবে না? কারণ সব টপিকস থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে না। ঠিক আছে, মাশাআল্লাহ অনেকে জয়েন করে ফেলছো। ওকে, আচ্ছা, সাবরিনা আফরিন বলছো জি ভাইয়া ক্লিয়ার। তারপর জ্যোতি নমস্কার দিয়েছো, নমস্কার। রুবাইয়া আশা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এই যে দেখছো তোমাদের বায়োলজির যে সাইদ ভাইয়া, সে কিন্তু একদম রাইট টাইমে ক্লাস শুরু করে, একদম রাইট টাইমে আবার সবার ক্লাসে প্রেজেন্ট থাকে। তো তোমাদের সাইদ ভাইয়া সম্পর্কে আর কি বলবো, তোমাদের সাইদ ভাইয়া কিন্তু বায়োলজিটাকে এত সুন্দর করে এত সুন্দর করে গুছিয়ে পড়াচ্ছে। এত বায়োলজি নিয়ে আমরা যতই ট্রল করি না কেন, কিন্তু সেটা কিন্তু তোমার মানে এতটা মুখস্থ নির্ভর হওয়ার কারণে সে কিন্তু সেই মুখস্থ নির্ভর থেকে বের হয়ে এসে সন্ধে সন্ধে এবং কোন জায়গা থেকে বায়োলজিতে প্রশ্ন আসতে পারে একদম ভেঙে ভেঙে তোমাদের কিন্তু একদম বারবার। তোমাদের সাইদ ভাইয়ের একটা জিনিস কি বলতো, জিনিসটা হলো যে একটা টপিক সে বারবার উচ্চারণ করে, এতে কি হয় যে তোমার কিন্তু ক্লাসে ক্লাসে অনেক কিছু শিখে ফেলো। তো যাই হোক, আমাদের এখানে টিম মেম্বার যারা আছে যে ভাইয়ারই ক্লাস করে না কেন, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, জাকির হোসেন জিদান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ওকে, তোমরা জানো যে আমাদের এই কিছু ক্লাস আমাদের কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে। তো তোমরা যারা জয়েন করেছো এই জন্য তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও। এবং ক্লাসটা শুরু করার আগে এই যে দেখো আমাদের ডান পাশে রিয়াক্ট দেওয়ার বাটন আছে। যেহেতু ভাইয়ার ক্লাস, ব্যাকগ্রেড ভাইয়ার ক্লাস, তাহলে কি করতে হবে বলতো, প্রচুর পরিমাণ লাভ রিয়াক্ট দিতে হবে। এতে কি হবে বলতো, তোমার এই ভিডিওটা, এই ক্লাসটা অন্যের কাছে কি সাজেস্ট হবে। এজন্য তোমরা প্রচুর পরিমাণ সবাই একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তো দেখো আজকে আমাদের ভাইটাল কিছু টপিকস আছে এই অধ্যায়ে। তো আমরা কি কি পড়বো, তাপমাত্রা স্কেল পড়বো, মানে তাপমাত্রা পরিমাপের যা কিছু আছে সবকিছু আমরা শেষ করবো আজকে। ঠিক আছে, তো তাপমাত্রা স্কেল পড়বো, তারপর কি পড়বো আমরা এনট্রপি পড়বো, দেন আমরা কি পড়বো বলতো এনট্রপি পড়বো। হ্যাঁ, এনট্রপি, তাপমাত্রা স্কেল, এনট্রপি, কর্মদক্ষতা। ঠিক আছে, রেফ্রিজারেটর এবং শক্তি রূপান্তর আছে। আমাদের রেফ্রিজারেটর শক্তি রূপান্তর থেকে ওইভাবে প্রশ্ন আসে না। ঠিক আছে, তারপরেও আমরা জাস্ট দেখবো। ঠিক আছে, আমরা একটু দেখবো এগুলো লাস্টের দুটো টপিক্স অতটা ইম্পর্টেন্ট না, বাট এই যে প্রথম যে 3টা টপিক্স আছে এই 3টা টপিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তোমাদের 25 ব্যাচ যেহেতু, তো 25 ব্যাচ মানে হলো স্পেশাল ব্যাচ। স্পেশাল ব্যাচ মানে তোমার যে কোনো কিছুই আসতে পারে,
সো এই জন্য আমাদের কোনো টপিক্স আমরা মিস দিব না, আমরা প্রথম থেকেই অনেক সিরিয়াসভাবে পড়াশোনা করবো। তোমরা জানো যে আমরা কিন্তু একটা দিনও ক্লাস মিস দিচ্ছি না, ঠিক আছে? তোমরা ক্লাস মিস দিলেও আমরা কিন্তু ক্লাস মিস দিচ্ছি না, আমরা কিন্তু ক্লাস নিয়েই যাচ্ছি, ঠিক আছে? একটাই কারণ হলো ডেডিকেশনটা। তোমার এখানে দুইটা জিনিস নির্ভর করে, তুমি ডেডিকেশন, ঠিক আছে? তুমি কতটা ডেডিকেশন দিচ্ছ এবং তুমি যেখানে পড়তেছো সেখান থেকে কতটা তারা ডেডিকেশন দিচ্ছে। তোমরা তোমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস কল্পনা করো যে ভাইয়ারা 20 তারিখ থেকে শুরু করছে, একটা সিঙ্গেল দিন ক্লাস মিস দেয় নাই, এবং তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে, ঠিক আছে? চলতেই থাকবে। ওকে, তো চলো আমরা শুরু করে দিই। আমাদের প্রথম যেটা আছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? বিভিন্ন স্কেলের মধ্যে যদি সম্পর্কটা আমরা একটু দেখি, দেখো বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমরা নর্মালি যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এটা জানি। আমাদের আরেকটা স্কেল আছে রোমান, আরো স্কেল আছে। তো বেসিক্যালি আমাদের সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এই তিনটে স্কেল নিয়েই তোমাদের মাঝে কি বলতো তোমাদের সিলেবাসে আলোচনা করা হয়েছে। তো সেলসিয়াসের আমার থার্মোমিটারটা আমরা জানি তাপমাত্রা পরিমাপ করা হয় কি বলতো থার্মোমিটারের মাধ্যমে, ঠিক আছে? আমরা একদম কিন্তু বেসিক থেকে পড়া, মানে তাপমাত্রা এগুলো আমাদের তো নর্মাল জিনিস, এগুলো বোঝানোর কিছু নাই। অ্যাডমিশনে কিন্তু একদম তোমার যেখান থেকে প্রশ্ন আসবে সেই জিনিসগুলোই পড়তে হবে। ওকে, তো একটু খেয়াল করে দেখো আমাদের যে স্কেল আছে, ঠিক আছে? স্কেলটা কি, যে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি বলতো থার্মোমিটার, ঠিক আছে? তাপমাত্রা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে বলতো থার্মোমিটারের মাধ্যমে, ঠিক আছে? কার মাধ্যমে? থার্মোমিটারের মাধ্যমে। তাপমাত্রা পরিমাপ করা হয় কার মাধ্যমে বলতো থার্মোমিটারের মাধ্যমে। ওকে, থার্মোমিটারের মাধ্যমে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। তো এই থার্মোমিটার সেলসিয়াস স্কেলে হতে পারে, ফারেনহাইটে হতে পারে, কেলভিনে হতে পারে। ওকে, তো একটু খেয়াল করে দেখো সেলসিয়াসের আমার শুরু হয় কি 0 থেকে, এবং সর্বোচ্চ বিন্দু কত 100। তোমার সেলসিয়াসে কখনো কি 100-এর বেশি কি আমরা প্রকাশ করতে পারি থার্মোমিটারে? না। আর ফারেনহাইটে শুরু হয় কি বলতো 32 থেকে, এবং শেষ হয় কোথায় গিয়ে 212-তে। আর কেলভিনে শুরুই হয় কত 273 থেকে, শেষ হয় কত 373। তাহলে এখন একটু খেয়াল করে দেখো সেলসিয়াসে তোমার এই যে থার্মোমিটারের মধ্যে তাহলে দাগ থাকে কয়টা বলতো 100টা দাগ থাকে। কয়টা দাগ থাকে? 100টা, ঠিক আছে সেলসিয়াসে। আবার কেলভিনেও দাগ থাকে কয়টা বলতো 100টা। কিন্তু এখানে দেখো 32 থেকে শুরু হয়েছে কত 212, তার মানে এখানে দাগ আছে কয়টা বলতো 180টা। দূরত্ব কিন্তু থার্মোমিটার দূরত্বটা কিন্তু সেম, একই দূরত্বে আমার ফারেনহাইটে কি বলতো দাগ সংখ্যা কি বলতো বেশি। তার মানে আমাকে যদি এইখানে পার্ট দেয়, দেখো এখানে যদি পার্ট দেয় তাহলে এইখানে সেলসিয়াসে যে পার্ট দিবে ফারেনহাইটকে সেই পার্ট দিবে না, তাহলে এই স্পেসের মধ্যে দাগ সংখ্যা কি হবে বেশি হবে, এজন্য আমার পাঠে কি বলতো ভিন্নতা চলে আসে। তো এখানে কি নর্মাল বিষয়, তো আমরা জানি কি বলতো সেলসিয়াসের পার্ট মাইনাস এই যে নিচের যে বিন্দুটা সেটাকে বলে কি আইস পয়েন্ট বা নিম্ন স্থির বিন্দু, আর উপরের বিন্দুটাকে কি বলে বলতো স্টিম পয়েন্ট বা ঊর্ধ্বস্থির বিন্দু, তাই তো? তাহলে আমাদের কি বলতো ধরো সেলসিয়াসের পার্ট, সি মানে কি সেলসিয়াসের পার্ট, দেখো এখানে কি বলতো সেলসিয়াসের পার্ট মাইনাস কি নিম্ন স্থির বিন্দু, মানে সেলসিয়াসের নিম্ন স্থির বিন্দু কত বলতো 0, বাই সেলসিয়াসের ঊর্ধ্বস্থির বিন্দু কত 100 মাইনাস কি নিম্ন স্থির বিন্দু। তাহলে কি আমার বলতো সোজা কথা এই যে পার্ট দিচ্ছে সেটা বাই কি টোটালটা। ওকে, তাহলে কি বলতো সি মাইনাস 0 বাই কত 100 মাইনাস 0, অর্থাৎ আবারও বলতেছি পার্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু বাই ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। আবার ফারেনহাইটের ক্ষেত্রে দেখো ফারেনহাইটের পার্ট, আমি ফারেনহাইটের পার্টকে কি দ্বারা প্রকাশ করছি এফ দ্বারা, তাহলে পার্ট মাইনাস কি বলতো মাইনাস কি আমাদের বলতো নিম্ন স্থির বিন্দু, ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু কত 32 বাই ঊর্ধ্বস্থির বিন্দু কত 212, তাহলে 212 মাইনাস নিম্ন স্থির বিন্দু কত 32। ওকে, আবার কেলভিনের ক্ষেত্রে দেখো কেলভিনের পার্টকে আমি কে দ্বারা প্রকাশ করছি, তাহলে কেলভিনের পার্ট মাইনাস কেলভিনের নিম্ন স্থির বিন্দু কত 273 বাই কেলভিনের ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস কেলভিনের নিম্ন স্থির বিন্দু। দেখো এখানে এস মানে কি বলতো আমাদের এস মানে পার্ট, এম মানে কি নিম্ন স্থির বিন্দু মেল্টিং পয়েন্ট, আর একটা কি বলতো বয়লিং পয়েন্ট মাইনাস মেল্টিং পয়েন্ট। ওকে, অর্থাৎ পার্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু বাই ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু ইজ ইকুয়াল টু কি বলতো কনস্ট্যান্ট, মানে এখানে সবগুলো স্কেলের ক্ষেত্রে সেম হবে, সেটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রেও একই রকম আমরা লিখবো, এবং অজানা থার্মোমিটার আসলেও সেখানেও কি একই রকম ভাবে আমরা লিখবো পার্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু বাই ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। তো ক্লিয়ার? তো এখন দেখো এটাকে আমি কি করছি সি বাই কত হবে বলতো 100 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই কত 180, এখানে কত কে মাইনাস 273 বাই কত 100। তো এখানে আমি উপরে 20 দ্বারা গুণ করছি, দেন লাস্টে আমার কি আসছে এটা আসছে। তোমরা এটা জানো যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এটা অলরেডি তোমাদের জানা আছে, তারপরেও আমি লিখছি, ঠিক আছে? এই যে আমাদের ফিজিক্সে যখন তুমি সবগুলো টপিক্সের যখন তুমি সবগুলো সূত্র পারবা না, তখন ফিজিক্সের প্রিপারেশন এমনিতেই অনেক ইজি হয়ে যাবে। সো দেখো আমার সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্কটা কি, সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই কত 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 বাই কত 5। বুঝছো? তাহলে একটু খেয়াল করে দেখো আমি যখন পার্থক্য বের করব, ঠিক আছে, তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকে যখন, ঠিক আছে, সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য, তাহলে এখন দেখো একটু খেয়াল করে যখন তাপমাত্রার পার্থক্য থাকবে তখন কি হবে বলতো ডেল সি বাই কত 5 ইজ ইকুয়াল টু কত ডেল এফ বাই কত 9 ইজ ইকুয়াল টু ডেল কে বাই কত 5, ঠিক আছে? এই যে যখন তাপমাত্রার পার্থক্য থাকবে, একটা হলো যে তোমাকে দেওয়া আছে যে সেলসিয়াসে এত হলে
তোমার কি বলতো ফারেনহাইটে কত, ওইটা হলো কি বলতো আমাদের এই সূত্র দিয়ে করব। যদি আমাকে লেখা থাকে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্য এত হলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য কত, অর্থাৎ ডেল সি ডেল এফ ডেল কে চাইলে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, বুঝছো। আর একটা জিনিস হলো দেখো এখানে যদি আমাদের এরকম হয়, যে খেয়াল করে দেখো যে ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু কত, ডেল এফ বাই 9 না, তাহলে আমার ডেল সি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো আমাদের, উল্টে দাও, বা ডেল এফ আমাদের কি ফারেনহাইটে কত হবে বলো তো, ফারেনহাইট ডেল এফ যদি বের করো, এখানে কি আমাদের ডেল সি ডেল এফ যদি আমি বের করি, ডেল এফ কত হবে বলো তো আমাকে, ডেল এফ যদি বের করে 9 এই পাশে চলে আসবে, মানে কি 9/5 ইন্টু কত ডেল সি। অর্থাৎ যখন তোমাকে সেলসিয়াসের যখন পার্থক্য দেওয়া থাকবে ফারেনহাইটের পার্থক্যটা বের করতে বলবে, তখন কি বলতো আমরা ডেল এফ বের করবো, তাই না। তাহলে ডেল এফ ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9, তার মানে এখানে ডেল এফ যদি বের করো তাহলে কত হবে, 9 এই পাশে চলে যাবে। আবার তুমি এখান থেকে ডেল সি বের করতে পারো, এখান থেকে যদি ডেল সি বের করো, ডেল সি কত হবে বলতো, ডেল সি কত হবে বলতো, ডেল সি এখানে চলে যাবে মানে কত 5/9 ইন্টু কত ডেল এফ। অর্থাৎ মনে রাখবা যে তোমাকে ডেল সিও চাইতে পারে ডেল এফও চাইতে পারে, সাধারণত তোমাকে ডেল এফ চায় অনেক সময়, দুই একটা অঙ্ক আছে সেগুলো আমরা করব, ঠিক আছে, কোনো প্যারা নাই, বুঝছো। তো এতটুকু বুঝছো, এখানে দেখো খেয়াল করে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন, মানে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু পরিবর্তন হবে, তো আমার কি হবে বলতো ফারেনহাইটে কত, ফারেনহাইটে হলো তোমার এই যে এখানে দেখো 9/5 ইন্টু কত ডেল সি, মানে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন মানেই হলো কি বলতো পার্থক্য, রাইট, পরিবর্তনটাই হলো পার্থক্য। ওকে, তারপর আসো এই যে আমাকে বিভিন্ন স্কেল আছে, বিভিন্ন স্কেলের সংকেত আছে, সেলসিয়াসের সংকেত এটা, নিম্ন স্থিরবিন্দু ঊর্ধ্ব স্থিরবিন্দু অলরেডি বলছি, মৌলিক ব্যবধান কত 100, ফারেনহাইটের আমার কত বলতো নিম্ন স্থিরবিন্দু আমাদের 32, ঊর্ধ্ব স্থিরবিন্দু কত 212, মৌলিক ব্যবধান কত বলতো 180, কেলভিনের ক্ষেত্রে 273, 373, মৌলিক ব্যবধান কত 100। র্যাঙ্কিনে আমার কত বলতো নিম্ন স্থিরবিন্দু কত 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত বলতো 672, ঠিক আছে, এবং মৌলিক ব্যবধান কত 180। আর রোমার আছে, রোমার হলো 0 থেকে কত 80, এটা আমার কত 80। তো এই নিচের দুটা র্যাঙ্কিন এবং রোমার, এটা সাধারণত আমাদের সিলেবাসের বাইরে, যার কারণে আমাদের কি বলতো এই দুটো আমরা পড়ি না, বাট জাস্ট জানিয়ে রাখলাম, ঠিক আছে। আবার এই যে দেখো এই সূত্রটা তো অলরেডি আমরা আগের স্লাইডে দেখে ফেললাম, এবং এটাও কিন্তু আমরা আগের স্লাইডে দেখে ফেলছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা আগের স্লাইডে দেখে ফেলছি। তো দেখো এটা আমাদের নর্মাল। তো আমরা একটু খেয়াল করে দেখি যে একটা কোশ্চেন সলভ করি, যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একাডেমিকের এমসিকিউ গুরুত্বপূর্ণ ছিল, অ্যাডমিশনের এমসিকিউ তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কেমন গুরুত্বপূর্ণ দেখো কি বলছে, এখানে বলছে কি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে। আচ্ছা মনে রাখবা একই পাঠদানের ক্ষেত্রে কি বলতো, একই তাপমাত্রা প্রকাশের ক্ষেত্রে বা একই পাঠদানের ক্ষেত্রে, ঠিক আছে, এটা স্টার চিহ্ন দিয়ে মনে রাখবা, সেটা কি বলতো, সেটা হলো একই পাঠদানের ক্ষেত্রে, একই পাঠদানের ক্ষেত্রে আমি কি করব, সি ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু কি বলতো এক্স ধরতে হবে, মনে রাখবা এক্স ধরতে হবে। সো এখান থেকে দেখো একটু খেয়াল করে আমাকে কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইটে একই পাঠ দিবে, তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে কি c/5 ইজ ইকুয়াল টু কত f - 32/9, তাহলে এখানে আমি কি ধরবো, সির জায়গা কি ধরবো এক্স ধরবো, আবার এফ এর জায়গাও কি ধরবো এক্স ধরবো, ঠিক আছে। তো এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, ক্যালকুলেশন করলে দেখো 9x গুণ করে দাও, বা 9x ইজ ইকুয়াল টু কত 5x, আমি 5 দ্বারা গুণ করলে 5x মাইনাস কত 5 ইন্টু 32 কত হবে 5 দুগুণা 10, হাতে আমার 1, 3 5 15, 1 কত 16, 160। তো 9x টা ওই পাশে যদি দিয়ে দাও তাহলে আমার কি হবে বলো তো, আচ্ছা 5x টা এই পাশে যদি নিয়ে আসো তাহলে কত হবে 4x, তাই না, 4x ইজ ইকুয়াল টু মাইনাস 160, তাহলে আমার কি হবে, সুতরাং x ইজ ইকুয়াল টু কত মাইনাস 160 বাই কত 4, তোমরাই বলো এটা কত বলো তো -40 ডিগ্রি তাপমাত্রা, -40 ডিগ্রি কি বলতো তাপমাত্রা। সো আমাদের অ্যান্সার কত হবে -40 ডিগ্রি। সো -40 ডিগ্রি শুধু সেলসিয়াস লিখলে হবে না, লিখতে হবে কি -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট, অথবা শুধু লিখতে পারো কি -40 ডিগ্রি তাপমাত্রা। তাহলে এটার অ্যান্সার কত হবে বলতো, এই মানটা অবশ্যই মুখস্থ রাখবা, হ্যাঁ, এটা আমাদের করতে করতে দেখবা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইটে একই পাঠ দিবে, কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইটে একই পাঠ দিবে। সো আমাকে এটা কি করতে হবে, করতে করতে দেখবা কি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কত তাপমাত্রায় পাঠ দেবে বলতো, -40 ডিগ্রি তাপমাত্রায়, -40 ডিগ্রি তাপমাত্রায়, -40 ডিগ্রি তাপমাত্রায়। ওকে, সবাই কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো ডান, সবাই একটু কমেন্টে লেখো ডান। যারা ক্লাসটা করতেছো সবাই একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও, এবং তোমার নিজেরাও তোমার টাইমলাইনে একটু শেয়ার করে দাও, ঠিক আছে। বন্ধু বান্ধবী সবাইকে তো মেনশন দিবাই,
পাশাপাশি তুমি একটু শেয়ার দিয়ে দাও, এবং যেটা করতে হবে সেটা হলো যে ভাইয়া একটু বুঝছো কিনা, সবাই একটু কমেন্টে বলো যে বুঝছো কিনা। ওকে, তাহলে আমরা সামনে আগাই। তো আসো, কি বলছে এটা মুখস্থ রাখবা, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পার্ট পাওয়া যাবে। একই রকম ভাবে আমার কি বলতো, F-32 বাই কত 9 ইজ ইকুয়াল টু K - 273 বাই কত 5। তাহলে এখানে একই পার্ট পাওয়া যাবে। সো এখানে কি লিখবা, X-32 বাই কত 9 ইজ ইকুয়াল টু কে এর পরিবর্তে আমরা কি লিখবো, X লিখবো, X-273 বাই 5। সো এখান থেকে তুমি কি বের করবা, X বের করবা। X ইজ ইকুয়াল টু কত আসবে বলতো, 574.25। এটা একটু মুখস্থ রাখবা, হ্যাঁ, 574.25। মানে এরকম ক্যালকুলেশন করা তো আমাদের জন্য একটু প্যারা। এগুলো মুখস্থ মান, জাস্ট আমরা কি ক্যালকুলেশন করে করতে পারি। সো কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইটে একই পার্ট পাওয়া যাবে বলতো, -40 ডিগ্রি। আর কত তাপমাত্রায় ফারেনহাইট আর কেলভিনে পাওয়া যাবে বলতো, 574.5, মাইনাস না, 574.5 ডিগ্রি তাপমাত্রায় আমার কি বলতো ফারেনহাইট আর কেলভিনে একই পার্ট পাওয়া যাবে। ওকে, এই দুইটা জিনিস কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। কি বলছে, ফারেনহাইট স্কেলে কোন বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে ওই তাপমাত্রা কত। ওকে, তাহলে এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটা আমরা কিভাবে করব বলতো, ফারেনহাইট কিসের বলতো আমাদের, ফারেনহাইট কেলভিনের মধ্যে সম্পর্কটা কি বলতো, আমরা জানি কে মাইনাস ফারেনহাইট। আচ্ছা, ফারেনহাইট মাইনাস কত 32 বাই কত 9 ইজ ইকুয়াল টু K - 273 বাই কত বলতো 5। সো আমরা একটু মানটা বসা দিই, কেলভিনের মানটা চলে আসবে। এফ এর মান কত বলতো 50, তাহলে 50 বসাবা, মাইনাস কত 32 বাই কত 9 ইজ ইকুয়াল টু K - 273 বাই 5। ওকে, সো এখানে কত হয় বলতো, 50 থেকে 32 বাদ দিলে কত হবে 18 বাই 9 ইজ ইকুয়াল টু K - 273 বাই কত 5। তোমরা তো মুখে মুখে অনেক কিছু করতে পারবা, এটা দ্বারা কাটলে কত হয় 2। আমি জাস্ট তোমাদের বুঝাইতেছি, 2 আর 5 গুণ করলে কত হবে 10, তাহলে 10 ইজ ইকুয়াল টু কত K - 273। সো এখানে যদি আমি সাইড চেঞ্জ করি, তাহলে এই যে এটাকে যদি এই পাশে পাঠিয়ে দেয়, তাহলে K ইজ ইকুয়াল টু কত আসবে বলতো, 273 প্লাস 10 283 কেলভিন। সো আমাদের অ্যান্সার কত বলতো, 283 কেলভিন। ওকে, তাহলে একদম সহজ। যখন আমাকে কোন একটা তাপমাত্রা দেওয়া আছে, কোন একটা স্কেলের তাপমাত্রা দেওয়া আছে, অন্য একটা স্কেলে বের করতে বলছে, জাস্ট সম্পর্ক দিয়ে আমরা সব করতে পারি। তারপর আসো 9 সেকেন্ডে, এই অঙ্কটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ দেখো, কি বলছে এখানে, বলছে কি 9 সেকেন্ডে পানির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে বলতো 75 হয়েছে, এবং তখন আমার কত কয় সেকেন্ড লাগছে বলতো, 9 সেকেন্ড। আচ্ছা, ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা বৃদ্ধির হার কত। আমাকে দেখো তাপমাত্রাটা যে পরিবর্তন হয়েছে সেটা কোন স্কেলে হয়েছে বলতো, আমাকে তাপমাত্রা পরিবর্তন হয়েছে কিন্তু ডিগ্রি সেলসিয়াসে। যদি আমাকে সেলসিয়াস স্কেলের কথা বলতো একদম ইজি হয়ে যেত, কিন্তু আমাকে বলছে কি বলতো ফারেনহাইট স্কেলের কথা। তার মানে আমাকে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটাকে আগে কি বলতো ফারেনহাইট স্কেলের পরিবর্তনটা নিতে হবে। তাহলে কিভাবে নিব, আমাদের ওই যে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে কি বলতো 1 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন কত বলতো 9/5 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 9/5 ডিগ্রি ফারেনহাইট, 9/5 ডিগ্রি ফারেনহাইট। 1 ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইটে কত পরিবর্তন হয়, তাহলে আমাদের কত বলতো 75 ডিগ্রি সেলসিয়াস, 75 ডিগ্রি সেলসিয়াস মাইনাস কত 45 ডিগ্রি সেলসিয়াস। আমি বিয়োগ করলে কত হয় বলতো 35, 40 না, ও 40 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত 35। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন কত হবে বলতো, এটা গুণ হয়ে যাবে না, গুণ হবে, তাহলে 9/5 ইন্টু কত 35। ওকে, আমার কি পরিবর্তনটা কিসে নেব বলতো, সেলসিয়াস থেকে আমি ফারেনহাইটে নেব। আমাকে দেখো সেলসিয়াসে 40 থেকে 75 হয়েছে, তার মানে সেলসিয়াসে পরিবর্তন হয়েছে কত বলতো 35 ডিগ্রি সেলসিয়াস না। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনটা ফারেনহাইটে কত হবে সেটা বের করো। তো দেখো এখানে গুণ করলে কত হয় বলতো 7, তাহলে 7 নং কত হয় 63, তাহলে 63 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এখন আসো আমাকে শুধু পরিবর্তনটা তো চাই নাই, আমাকে বলছে কি তাপমাত্রা বৃদ্ধির হার। সুতরাং এই যে পরিবর্তনটা হয়েছে কত সেকেন্ডে বলতো 9 সেকেন্ডে। 9 সেকেন্ডে আমার ডিগ্রি সেলসিয়াসে বাড়ে কত বলতো 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাকে ফারেনহাইটে বাড়ছে কত বলতো 9 সেকেন্ডে 63 ডিগ্রি ফারেনহাইট। সো আমরা কি বলবো, সুতরাং পরিবর্তনের হার এগুলা কিন্তু রিটেনেও আসতে পারে। রিটেন পারার জন্য তোমাকে কি করতে হবে বলতো, প্রত্যেকটা ক্লাস করতে হবে, ঠিক আছে।
আর রিটেনের যে ক্লাসগুলো, এই অধ্যায়ের উপর কিন্তু আমার নেক্সট ক্লাস রিটেনের উপর ক্লাস হবে। সো এই অধ্যায়ের উপর রিটেনের যখন ক্লাস হবে তখন দেখবা যে আরেকটু ক্রিটিক্যাল কোশ্চেন আমরা সলভ করতেছি। তখন কি হবে বলো তো, তোমার এমসিকিউ প্লাস রিটেন সব হয়ে যাবে। অর্থাৎ তুমি একটা অধ্যায়ের উপর কয়টা ক্লাস পাচ্ছ বলো তো? এমসিকিউ এর 2টা করে ক্লাস পাচ্ছ ফিজিক্সে, আবার কি বলতো রিটেনের উপর একটা ক্লাস। আবার নিউটনিয়ান বলো বিদ্যার, তুমি এমসিকিউ এর উপর ক্লাস পাবা কয়টা? 3টা। আবার রিটেনের উপর আরো একটা, 4টা। তার মানে বুঝতে পারতেছো, একটা অধ্যায়ের উপর 3টা 4টা করে ক্লাস পাচ্ছ। তার মানে কিন্তু কিছু বাকি থাকে? কোনো কিচ্ছু বাকি থাকবে না। জাস্ট ভাইয়াদের সাথে লেগে থাকতে হবে, চোখ বুঝে যা বলবো কথা শুনতে হবে। ঠিক আছে? আমাদের কথা শোনো, যতক্ষণ পড়তে বলি ততক্ষণ পড়ো, দেখবা তুমি জাস্ট টেবিলে লেগে থাকো ভাই, লেগে থাকো। হ্যাঁ, লেগে থাকো। পরিবর্তনের হার কি হবে বলতো? 63 ডিগ্রি ফারেনহাইট বাই কত? 9। তাহলে কত হবে? 7 নং 63 মানে কত? 7 ডিগ্রি ফারেনহাইট। এখানে কি বলতো? পার সেকেন্ড, পার সেকেন্ড, পার সেকেন্ড। মানে এখানে হারটা কি পার সেকেন্ডে পরিবর্তন হয়েছে। ওকে, এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে লেখো ডান। যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে লেখো ডান। ওকে, সুন্দর একটা কোশ্চেন, কিন্তু সুন্দর একটা কোশ্চেন। যদি বুঝে থাকো তাহলে সবাই কমেন্টে লেখো ডান। আমার গত বছরের স্টুডেন্ট নিত্য রয়, ভাইয়াদা, ভালোবাসা অবিরাম। নিত্য কেমন আছো? নিত্য গত বছরের স্টুডেন্ট ছিল, সে এবার তোমার অনেক জায়গায় চান্স পাইছে, শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছে। আমাদের জুনায়েদ ভাই সালাম দিয়েছে। জুনায়েদ ভাইয়া, যিনি তোমাদের এই যে স্লাইডে ক্লাস নিচ্ছি, এই স্লাইডটা কিন্তু জুনায়েদ ভাইয়ের বানানো। ঠিক আছে? তো আমাদের যত স্লাইড দেখো সব স্লাইড জুনায়েদ ভাইয়ের বানানো। এবং ভাইয়া কিন্তু তোমার কি বলতো একজন হাফেজ মানুষ, এবং ভাইয়ের নিজেও তার অ্যারাবিক কোর্স আছে। এবং আমাদের এখানে এডুকেটমে যারা যেই কাজে করুক না কেন সবাই ওই কাজে যথেষ্ট এক্সপার্ট। আচ্ছা, রোজ সালাম দিয়েছো। আসসালামু আলাইকুম ভাইয়া, বিজ্ঞানের ক্লাসে আপনাকে দেখতে আসলাম একটু। হ্যাঁ, থ্যাংক ইউ রোজ। একটু কষ্ট করে তোমার সায়েন্সের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, সবাই বুঝতে পারছো? ডান ডান ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি যখন তোমাদের কাছ থেকে একটু রেসপন্স আশা করব তখন তোমরা একটু রেসপন্স করবা। হ্যাঁ, তো সায়েন্সের শিক্ষার্থীরা এমনিতে শান্তশিষ্ট হয় আমরা জানি, এরা কমেন্টে ঝগড়া কম করে, তোমরা কমেন্টে ঝগড়া কম করবা এটা আমি জানি, এটা বলা লাগবে না। বাট আমি যখন তোমাদেরকে রেসপন্স চাবো, আমি সবসময় রেসপন্স চাবো না, যখন চাবো তখন একটু রেসপন্স করো। ওকে, আর বাকি সময় মনোযোগ দিয়ে ক্লাস করো। শুধু কমেন্ট করতে পারা মানেই কিন্তু অনেক কিছু না। আজকে ক্লাসে আমরা প্রচুর অঙ্ক করব, প্রচুর অঙ্ক করব, একই টাইপের অনেকগুলো অঙ্ক করব যাতে তোমার প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে? পাশাপাশি এবং কিছু তোমাদেরকে মোটিভেশনাল কথা বলবো যাতে তোমার পড়াশোনার প্রতি মনটা ধরে থাকে, পড়াশোনার প্রতি লেগে থাকতে পারো। কারণ এই মুহূর্তে তোমার পড়তে গেলে ভালো লাগবে না, হতাশা আসবে, চিন্তা আসবে। কোনো দরকার নেই, ভাইয়ারা আছে, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো চলো আমরা সামনে আগাই। তারপর আসো, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার 5 গুণ? ওকে, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার 5 গুণ? তো ধরি আমরা, ধরি জাস্ট আমি কিন্তু সিম্পলি করাচ্ছি, তুমি কিন্তু আবার কি বলে এখন তোমাকে বোঝানোর জন্য আমি ধরি বা মনে করি এগুলো লিখতেছি, কিন্তু তুমি যখন এমসিকিউ সলভ করো তখন কি ওটা মনে করবা না? নরমালি সি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে সুতরাং এফ ইজ ইকুয়াল টু কত? আমাদের সেন্টিগ্রেডের 5 গুণ, তার মানে কত? 5x, রাইট? সো আমার এক্স এর মান বের করতে হবে, দেন তাকে 5 দ্বারা গুণ করলে আমার ফারেনহাইটে কত সেটা বের হয়ে যাবে। তো আমার সম্পর্কটা কি বলতো? সম্পর্কটা হলো সি মাইনাস 5, সরি সি বাই 5 ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9। সো এখন একটু মানটা বসায় দেয়, সি মানে কি? এক্স বাই 5 ইজ ইকুয়াল টু এফ মানে কি বলতো? 5x মাইনাস 32 বাই কত? 9। তাহলে একটু খেয়াল করে দেখো, 9x ইজ ইকুয়াল টু, তাহলে আমার এখানে কত হবে বলতো? 5 5 কত? 25x মাইনাস কত? মাইনাস হলো 5 32 সঙ্গে একটু আগে করছিলাম কত? 160 হয়, তাই না? 160 হয়। ওকে, সো একটু খেয়াল করে দেখো এখানে যে আমরা কি করব, এখন এটাকে ওই পাশে দিয়ে এটা ওই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে বলতো? আমাদের 160 ইজ ইকুয়াল টু কত? 160 ইজ ইকুয়াল টু, আচ্ছা এই পাশে নিয়ে আসি, 9x মাইনাস 25x ইজ ইকুয়াল টু কত? মাইনাস 160। এভাবে রাখি, তাহলে এখানে কত হবে বলতো? আমাদের 16x মাইনাস 16x, তাই না?
প্লাস 9x মাইনাস 25x, তাহলে কত মাইনাস 16x ইজ ইকুয়াল টু কত মাইনাস 160। সো মাইনাস মাইনাসে কাটা গেল, x ইজ ইকুয়াল টু কত 160/16 মানে কত 10 ডিগ্রি। ঠিক আছে, 10 ডিগ্রি কি বলতো আমাদের, যদি সেলসিয়াসে নেই তাহলে কি 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমার কি বলতো সি ইজ ইকুয়াল টু কত 10 ডিগ্রি সেলসিয়াস কিন্তু। হ্যাঁ, আর এটাকে যদি আমরা ফারেনহাইটে নেই তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কত, এফ ইজ ইকুয়াল টু কত 5x, তার মানে আমার সেলসিয়াসের 5 গুণ, তাহলে 5 ইন্টু কত 10, তাহলে কত হবে 50 ডিগ্রি ফারেনহাইট। সো 10 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত 50 ডিগ্রি ফারেনহাইট। কখন আমাদের ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের 5 গুণ, কখন বলতো যখন সেলসিয়াসে 10 ডিগ্রি হবে তখন ফারেনহাইটও কত আমাদের 50 ডিগ্রি, ওই মুহূর্তে 5 গুণ হবে। ওকে, সো এটা বুঝতে পারছো আশা করি। তারপরে কোশ্চেনটা দেখো, এটা আমাদের বুট এক্সে আসছিল। হ্যাঁ, বুট এক্সে আসছিল। দেখো কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ, মানে আমাদের সেম। তো আমরা ধরি সি ইজ ইকুয়াল টু কত এক্স, তাহলে কি হবে বলতো, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত বলতো 2x, আমাকে শর্ত অনুযায়ী। একই রকম ভাবে আমি কি লিখতে পারি c/5, মানে সরি c/5, ওকে c/5 লিখি, c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 বাই কত 9। এখন c মানে কি বলতো x, তাহলে x/5 ইজ ইকুয়াল টু f মানে কত 2x, 2x মাইনাস 32 বাই কত 9। তাহলে একটু গুণ করে দাও তো, দেখো 9x না, 9x ইজ ইকুয়াল টু কত 5 দুগুণা 10x, 10x মাইনাস কত আমাদের 160, মাইনাস কত 160। সো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা এই পাশে আসলে কত 9x মাইনাস 10x ইজ ইকুয়াল টু কত মাইনাস 160। তার মানে এখানে কি হবে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস 160। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত বলতো 160 ডিগ্রি। তাহলে আমাদের সেলসিয়াসে কত বলতো 160 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেলসিয়াসে 160 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে, তোমরা একটু আগে প্রথমে আস্তে আস্তে করবা, পরে দ্রুত করার চেষ্টা করবা। দ্রুত একটা অঙ্ক 4 বার 5 বার করে করতে হবে, এবং সেটা আমরাই করাবো, কারণ আমরা তোমাদের যে পরিমাণ ক্লাস দিব তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। এত কম টাকায় এত কোয়ালিটি সার্ভিস বাংলাদেশে এডুকার্টন ছাড়া কেউ দিতে পারবে না। দেখো এখানে আমাদের এফ ইজ ইকুয়াল টু কত 2x, তাহলে 2 ইন্টু কত x এর মান কত 160, তাহলে আমার কত হবে বলতো 320 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো আশা করি বুঝতে পারছো, একদম খুবই সিম্পল কোশ্চেন না, সিম্পল কোশ্চেন। যখন গুণ থাকবে তখন এইভাবে করতে হবে। তাহলে আমাদের অনেকগুলো টাইপ দেখলাম। এবার আসো কি বলছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন 35 ডিগ্রি সেলসিয়াস হলে তাপমাত্রা পরিবর্তন ফারেনহাইট স্কেলে কত। ওকে, এই জায়গাটা একটু খেলা দিছে, এই জায়গাটা একটু খেলা দিছে। কি খেলা দিছে দেখো একটু খেয়াল করে, খেলাটা বুঝতে হবে। তাপমাত্রা পরিবর্তন আছে কিন্তু তাপমাত্রা বলে নাই কিন্তু। দেখো তাপমাত্রা আর তাপমাত্রা পরিবর্তন কি এক জিনিস? শুধু যদি আমাকে বলতো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, শুধু বলতো পরিবর্তনটা বাদ, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা হবে কি সি। যখন আমাকে বলবে তাপমাত্রা পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি, তখন সেটা হবে কি বলতো ডেল সি, তখন সেটা হবে কি ডেল সি। তাহলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি বলে তাহলে সেটা কি বলতো সি। আর যখন তোমাকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যখন পরিবর্তন বলবে, যখন কি বলবে বলতো পরিবর্তন বলবে, তখন সেটা কি হবে বলতো ডেল সি হবে। এই কি হবে ডেল সি। তাহলে একটু খেয়াল করে দেখো ডেল সি। তাহলে এখানে আমাকে কি বলতো আমরা এইভাবে লিখবো, ডিরেক্টলি লিখবো 1 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন, 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কত বলতো 9/5 ডিগ্রি ফারেনহাইট। এটা আমরা জানি, এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। যারা বলে মুখস্থ কি বলতো মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করে, ভাই এই অ্যাডমিশনে মুখস্থর উপর কোনো ঔষধ নাই। আমি যদি তোমাকে বলি আমি অনেক সময় অনেক ম্যাথ পারতাম না, অনেক বড় বড় ম্যাথ পারতাম না, অ্যান্সার সহ মুখস্থ হয়ে যেত, কারণ করতে করতে মুখস্থ হয়ে গেছে, যখন আসছে দিয়ে দিছি। রিপিট কোশ্চেন তো অনেক হয়। সো আমাদের কিছু জিনিস আছে, তোমার টেকনিক যদি তুমি বা সূত্র যদি তুমি মনে রাখতে চাও, মনে রাখা মানে তো মুখস্থ করা, তাই না রে? তো এখন একটু খেয়াল করে দেখো কি বলছে বলতো 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 35 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কত সেটা বের করতে হবে। তাহলে কত হবে বলতো 9/5 ইন্টু কত 35, তাহলে 9/5 35 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা যদি কাটো তাহলে কত 7, 7 নং কত 63, তাহলে 63 ডিগ্রি ফারেনহাইট। 63 আমাদের অ্যান্সার আছে, দেখো মিলে গেছে, এ নাম্বারেই আছে, এ নাম্বারেই আছে 63 ডিগ্রি ফারেনহাইট, 63 ডিগ্রি ফারেনহাইট। তোমরা কি বুঝতেছো? সবাই একটু রেসপন্স করে, ঘুমায় যাও না কিন্তু, হ্যাঁ ঘুমায় যাও না কিন্তু, সবাই সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। ঠিক আছে, সাব্বাস। ওকে,
তোমরা কি বুঝতেছো? সবাই একটু কমেন্টে জানাও তো বুঝছো কিনা। আচ্ছা, আমার অফলাইনে স্টুডেন্ট, হ্যালো স্যার, ওমেগা থেকে ওকে। তারপরে 63 ডিগ্রি সেলসিয়াস, ভাইয়া আগে চ্যাপ্টার পড়িনি, বুঝতে একটু কষ্ট হচ্ছে। ওকে, নো প্রবলেম, পুরো ক্লাস মনোযোগ দাও, ইনশাল্লাহ পারবা। পুরো ক্লাস মনোযোগ দিলে ইনশাল্লাহ সব পারবা। ডান, ভাইয়া বুঝছি। ওকে, রিফাত সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের যে ম্যাথের বস সাব্বির ভাই কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমরা যারা ক্লাস নেই সবাই কিন্তু তোমার এখানে আমাদের যে টিম মেম্বার আছে সবার ডেডিকেশন অন্য লেভেলে, সারাক্ষণ তোমাদের নিয়ে চিন্তা করে কিভাবে তোমাদেরকে আরো বেটার ক্লাস দেওয়া যায়, আরো বেটার কন্টেন্ট দেওয়া যায়, সবসময় আমরা চিন্তা করতেছি। আমরা কিন্তু ধরো আমি 10 বছর ধরে পড়াচ্ছি, সাব্বির ভাই তোমার 9 বছর ধরে পড়াচ্ছে, অন্য যে ভাইয়ারা আছে, লিখন ভাইয়া, আরিশ ভাইয়া, সাইদ ভাইয়া, সবাই কিন্তু তোমার 4 বছর ধরে পড়াচ্ছে। সবাই মানে নতুন না, যে এইবার ফার্স্ট, এরকম না। আমাদের এখানে সব টিচারই যথেষ্ট এক্সপার্ট, যে সাবজেক্ট পড়াচ্ছে সেই সাবজেক্টে সে যথেষ্ট এক্সপার্ট, ঠিক আছে। তোমরা জাস্ট আমাদের সাথে লেগে থাকতে হবে। ওকে, জি ভাইয়া, ডান। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলো সামনে আগাই। তাহলে একটু খেয়াল করে দেখো। এখন আসো, আমরা এতক্ষণ পড়লাম কি বলতো, বিভিন্ন স্কেলের মধ্যে কি সম্পর্ক, মানে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক। এখন আমরা কি করবো বলতো, আমাদের এক স্থির বিন্দু বা দ্বি স্থির বিন্দু আছে, ঠিক আছে। এক স্থির বিন্দু থেকে ওইভাবে আমাদের প্রশ্ন আসে না, ঠিক আছে। তারপরেও আমরা জাস্ট একটু সূত্রটা দেখবো, আর একটা অঙ্ক আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে। একটা অঙ্ক আমরা করার চেষ্টা করবো। তাহলে একটু খেয়াল করে দেখো, এক স্থির বিন্দু মানে এখানে এক স্থির বিন্দু বলতে আমাদের যে স্কেলটা আছে এখানে একটা বিন্দুর সাপেক্ষে বের করা হবে, একটা টেম্পারেচারের সাপেক্ষে তোমাকে বের করা হবে, ঠিক আছে। সেই টেম্পারেচারটা কি বলতো, আমাদের ত্রৈধ বিন্দুর টেম্পারেচার। যেমন দেখো, ত্রৈধ বিন্দু কি আমাদের বলতো, যে তাপমাত্রায় তোমার কঠিন তরল বায়বীয় কি একটা অবস্থানে সহ অবস্থানে থাকতে পারে, সেটা কি ত্রৈধ বিন্দু। এবং সেটা কত বলতো আমাদের, তোমরা জানো 273, সেটা কত বলতো 273 কেলভিন, এবং সেটা কত 273 কেলভিন, ঠিক আছে, পানির ত্রৈধ বিন্দু। ওকে, এটা কিন্তু ফিক্সড, এটা কি বলতো ফিক্সড। এখন আসো, এই জায়গা থেকে তুমি কিভাবে বের করবা, এই জায়গা থেকে তুমি কিভাবে বের করবা। তো আমাদের দেখো টেম্পারেচার বের করতে বলবে, কি বের করতে বলবে, টেম্পারেচার। তাহলে টেম্পারেচার টি ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের, এক্স বাই আমাদের কি বলতো এক্স টিপি বা এক্স টি আরও থাকতে পারে কোনো কোনো বইতে, তুমি যেটাই লেখো কোনো সমস্যা নাই, এমসিকিউতে বা তুমি যেটাই লেখো টিপি বা টি আর ইন্টু কি বলতো আমাদের ত্রৈধ বিন্দুকে আমরা টিপি, টিপিক্যাল টেম্পারেচার। তো এখন একটু খেয়াল করে দেখো যে এই যে এক্সটা কি দেখো লেখা আছে কোন তাপমাত্রায় তাপমাত্রিক ধর্মের মান। যেমন এখানে তোমরা জানো যে এখানে আমাকে রোদের মান থাকতে পারে, দৈর্ঘ্যের মান থাকতে পারে, আরো তাপমাত্রা থাকতে পারে, চাপ থাকতে পারে, আয়তন থাকতে পারে। আমাদের যে তোমাদের স্থান যেগুলো আছে, যে আমাদের কি তাপমাত্রিক যে ধর্মটা আছে, তাপগতীয় যে স্থানাঙ্ক যেগুলো আছে, ঠিক আছে, আমাদের সব কিছু কি বলতো এক্স, মানে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায়, ঠিক আছে, যে কোনো তাপমাত্রায় আমার কি বলতো ওই স্থানাঙ্কগুলো, কোনো কোনো অঙ্কে রোদ থাকবে, কোনো কোনো অঙ্কে তোমার কি দৈর্ঘ্য থাকতে পারে, কোনো কোনো অঙ্কে পারদ থাকতে পারে, কোনো কোনো অঙ্কে কি আমাদের আয়তন থাকতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এই এক্সটিপি কি বলতো, এক্সটিপি হলো তোমার এই যে পানির তৈধ বিন্দুতে ধর্মের মান। এখানেও তোমার কি বলতো এটাও কিন্তু ধর্মের মান, এটাও ধর্মের মান, এটাও কিন্তু ধর্মের মান, ঠিক আছে। তোমার তাপমাত্রিক ধর্মের মান, আমি একটা অঙ্ক দিলেই উদাহরণ দিলে বুঝতে পারবা। তো তাপমাত্রিক ধর্মের মান এই এক্সটা কি যে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় কি বলতো তাপমাত্রিক ধর্মের মান। আর নিচে যেটা থাকবে এটা কিন্তু ফিক্সড, সেটা কি বলতো আমাদের এক্সটিপি, এবং সেটা দেওয়া থাকবে, ঠিক আছে। তোমাকে টিটিপি কি এটা ফিক্সড মান, সেটা মান কত 273 ধরবা, কি ধরবা বলতো 273 ধরবা। তো আমাদের জাহাঙ্গীরনগরে একটা প্রশ্ন আসছিল, সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি। কি 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 কোশ্চেনটা আসছিল দেখো, কোশ্চেনটা ছিল এরকম, এক স্থির বিন্দুতে, এক স্থির বিন্দুতে আমাদের এক স্থির বিন্দুতে বিশুদ্ধ প্লাটিনামের, বিশুদ্ধ প্লাটিনামের, বিশুদ্ধ কি বলতো বিশুদ্ধ প্লাটিনামের তৈরি, বিশুদ্ধ প্লাটিনামের তৈরি থার্মোমিটার, থার্মোমিটার, থার্মোমিটারটা কিসের তৈরি বলতো বিশুদ্ধ থার্মোমিটার, থার্মোমিটারের কি বলতো রোধ ছিল, রোধ, থার্মোমিটারের রোধ কত দেওয়া ছিল, থার্মোমিটারের রোধ ছিল আমাদের এখানে 32.316, 32.316 ওহম, ঠিক আছে। এবং
এবং অন্য অন্য পরিবেশের অন্য পরিবেশে এর রোধ কত বলতো? অন্য পরিবেশে যদি নিয়ে যায় তার রোধ কত হয়? অন্য পরিবেশের রোধ হলো আমাদের কত? 27.316 ওহম। ওকে, এটা আমাকে দেওয়া আছে। পরিবেশের তাপমাত্রায় কেলভিনে কত? পরিবেশের তাপমাত্রা কেলভিনে কত? খেয়াল করে দেখো এখানে আমাদের কি কি, এখানে আমাদের দেখো রোধের মান দেওয়া আছে, তাই না? একটু আগে কি বললাম, এখানে আমাদের যে কোনোটাই রোধ থাকতে পারে, দৈর্ঘ্য থাকতে পারে, চাপ থাকতে পারে, আয়তন থাকতে পারে। ঠিক আছে, তো এক্স হলো আমাদের কি বলতো ভিন্ন তাপমাত্রার মান, আর এক্স টিপি যেটা নিচে ছিল সেটা আমার কি বলতো মানে ত্রয়িত বিন্দুতে। দেখো কি বলছে, মানে ত্রয়িত বিন্দু মানে কি স্থির বিন্দুতে, তাই তো? তো একটু খেয়াল করে দেখো কি বলছে, এক স্থির বিন্দুতে বিশুদ্ধ প্লাটিনামের তৈরি থার্মোমিটারের রোধ। তাহলে এই যে এক স্থির বিন্দুতে যে রোধটা সেটাই কিন্তু আমাদের মূলত কি বলতো এক্সটিপি, তাই না? স্থির বিন্দু মানে তো আমার কি বলতো ত্রয়িত বিন্দু না, সেটা কত 273। সো এই যে রোধটা দেওয়া আছে এটা কি বলতো এক্সটিপি। আর অন্য তাপমাত্রা দেখো, অন্য পরিবেশের রোধ মানে কি অন্য তাপমাত্রায় যে রোধ আছে সেই রোধটাই আমার কি বলতো এটা কিন্তু এক্স। ঠিক আছে, আর টিটিপির মান তো আমরা 273 জানি। এখানে কিন্তু তোমাকে ক্যালকুলেশন করা লাগবে না, এখানে টি বের করবা, তাহলে টি ইজ ইকুয়াল টু কি লিখবা বলতো? টি ইজ ইকুয়াল টু লিখবা এক্স এর পরিবর্তে লিখবা কি ধরো আর টিপি ইন্টু কি বলতো আমাদের ইন্টু কি বলতো টি টিপি। ওকে, সো এখন দেখো এই যে আর আমার কি বলতো যে কোনো তাপমাত্রায় রোধ সেটা কত বলতো 27.316। আর স্থির বিন্দুতে বা ত্রয়িত বিন্দুতে আমাকে যে রোধের মান সেটা হলো কি আরটিপি, কত বলতো 32.316 ইন্টু এটা কত 273.16 বা 273 তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইটাই কিন্তু আমাদের অপশনে ছিল, এইটাই কি ছিল বলতো আমাদের অপশনে আছে, এইটাই অপশন আছে, কারণ এটা তো আমি ক্যালকুলেশন করতে পারবো না, তাই না? সো এইটাই কিন্তু আমাদের অপশনে, পুরোটাই অপশনে আছে, তো প্যারানোর দরকার নাই। যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া তুমি যতটুকু করতে পারবা ওইটুকুই পর্যন্ত অপশনে থাকবে। ঠিক আছে, তো তোমাকে সর্বোচ্চ ভাঙার চেষ্টা করতে হবে, তো তোমাদের জন্য যে কথাটা বলবো, তোমরা এই যে আজকের ক্লাস করার পরে তোমরা যেটা করবা, তোমরা ক্লাস শেষে নোট করার পরে তোমরা যাবা কোথায় বলো তো? যাবা হলো ইউটিউবে। কোথায় বলো তো? ইউটিউবে যাওয়ার পরে এখানে কি করবো বলতো, তোমরা আলটিমেট ফিজিক্স লিখে সার্চ দিবা। এই যে আলটিমেট ফিজিক্স লিখে সার্চ দিলাম, দেখছো? এই যে আলটিমেট ফিজিক্স, এটা হলো আমার চ্যানেল। ঠিক আছে, এই আলটিমেট ফিজিক্সে এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা কিন্তু তোমরা কি বলতো আলটিমেট ফিজিক্সে কিন্তু পেয়ে যাবা। আলটিমেট ফিজিক্সে যাবা, আলটিমেট ফিজিক্সে গেলে সবগুলা ক্লাস কিন্তু আমাদের এখানে পাওয়া যাবা। তো তোমার কাজ হবে তুমি আলটিমেট ফিজিক্সে যাবা, যাওয়ার পরে প্লে লিস্টে যাবা। কোথায় যাবা বলো তো? প্লে লিস্টে যাবা। একটা অধ্যায় শেষ হওয়ার পরে প্লে লিস্টে যদি তুমি যাও তাহলে দেখো এখানে কি আছে, দেখো তো দাবি বিগত 5 বছরের রিটেন প্রশ্নের নির্ভুল সমাধান। এখানে 6 বছরেরটা অ্যাড হয়েছে, এটা আমি এডিট করে দিব। 6 বছরে তোমার রিটেন প্রশ্ন আছে। ঠিক আছে, তো রিটেন তুমি অধ্যায় শেষে রিটেন ক্লাসটা দেখে ফেলবা। আবার আমাদের এখানে কি আছে বলতো, দাবি 23 বছরের অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভ এবং হাতে কলমে ক্যালকুলেশন। দেখো এখানে যদি আমি যাই, এখানে আমাদের টোটাল কয়টা ক্লাস আছে বলতো? এখানে দেখো, এখানে আমাদের টোটাল এখানে যে শর্ট সিলেবাসের যে অধ্যায় আছে 14টা অধ্যায়ের উপর ক্লাস আছে। দেখো এই যে তোমার একদম 14টা অধ্যায়ের উপর, কয়টা অধ্যায়ের উপর? 14টা অধ্যায়, একদম ভেক্টর থেকে শুরু করে তোমার একদম সেকেন্ড পেপারে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, 14টা অধ্যায়ের উপর ক্লাস আছে। এবং গত বছর 24-25 সেশনে যেটা আসছে সেটা আবার সেশন অনুযায়ী আছে, কারণ কি আমার এই অধ্যায়ের ক্লাসগুলো তোমার 23-24 পর্যন্ত আমি অধ্যায় ভিত্তিক নিচ্ছি। এবং তোমার এই ইউটিউবে, ঠিক আছে, তুমি যত প্লেলিস্ট দেখো, কোনো প্লেলিস্ট 10 বছর 12 বছরের অধিক কোশ্চেন সলভ নাই। আমার একমাত্র এই প্লেলিস্টটা যেখানে 23 বছর, আবার লাস্টে এটা অ্যাড হয়েছে, মানে কি 24 বছরের, মানে 2000 সাল থেকে শুরু, 2000 সাল থেকে 2024 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ফিজিক্সের প্রশ্ন আছে সব প্রশ্ন আমি অধ্যায় ভিত্তিক সলভ করাই দিছি। ঠিক আছে, একদম তোমার এই অধ্যায় শেষ। দেখো যে তোমার তাপগতিবিদ্যা দেখাই, এই যে তাপগতিবিদ্যা 55 মিনিটের একটা ক্লাস। ঠিক আছে, এই 55 মিনিটের ক্লাসটা যদি তুমি দেখো তাহলে তোমার কি হয়ে যাবে বলো তো, একদম A to Z তোমার সব কিছু কভার হয়ে যাবে।
ঠিক আছে, এখানে দেখো তোমার সব কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি। ওকে, তো তোমরা কিন্তু এটা কিন্তু দেখতে হবে, বুঝছো? আমি আমাদের যারা পেইড ব্যাচের আসো তাদেরকে অলরেডি আমি কি করে ফেলছি বলতো, বা আমাদের যে রিটার্ন যে ফ্রি কোর্স আছে সেখানে কিন্তু এগুলো কিন্তু সাজায় দেওয়া আছে। ওকে, তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে এটা কিন্তু দেখে ফেলবা। এই সিরিজটা দেখতে হবে মাস্ট। কেন দেখতে হবে? কারণ হলো তোমার একটা অধ্যায় শেষ, তুমি ওই অধ্যায়ের কি বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখে ফেলবা। তাহলে তোমাদের জন্য কি হবে বলতো, একদম আমি ওখানে যেটা দেখাইছি হাতে কলমে ক্যালকুলেশন, মানে তুমি ক্যালকুলেটর ছাড়া আগের প্রশ্ন 14-15 থেকে তো ক্যালকুলেটর নাই, কিন্তু আগের প্রশ্ন তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে ভেঙে 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 ভগ্নাংশগুলো করবা। সবাই একটু যত্ন করে দেখবা ক্লাসটা। আচ্ছা, এবার আসো, তাহলে এটা আশা করি বুঝতে পারছো, এটা বুঝতে পারছো এক স্থির বিন্দু। সাধারণত এটা আমাদের আসে না, তারপরে এটা আমাদের কোন জায়গায় আসছে বলতো, জাহাঙ্গীরনগরে আসছিল। জেইউতে আসছে, কত সালে আসছে জেইউতে? এটা 17-18 সালে আসছিল। হ্যাঁ, 17-18 সালে এই কোশ্চেনটা আমাদের কিন্তু জেইউতে আসছিল। ওকে, তারপরে আসো আমাদের এই যে দ্বি স্থির বিন্দু। অলরেডি দ্বি স্থির বিন্দু তোমার পড়া শেষ, কারণ কি তুমি, আমি প্রথমেই বলছি পাঠ মাইনাস নিম্ন স্থির বিন্দু বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, বুঝছো? তো আমাদের দেখো এখানে নর্মালি কি থাকে বলতো, আমাকে সেলসিয়াস এবং ফারেনহাইটের সাথে কি বলতো আমাদের সম্পর্কগুলো থাকে। তো এখানে দেখো আমরা যদি আলাদাভাবে আমি যদি এখানে একটু লিখে দিই তাহলে কি হবে বলতো, খুব সিম্পল, যে কি সি মাইনাস 0 বাই কি 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু এফ মাইনাস কত 32 বাই কত বলতো, বাই হলো আমাদের 212 মাইনাস 32 ইজ ইকুয়াল টু কি বলতো, অন্য যেটা থাকবে, অন্য যে স্কেলটা থাকবে, ঠিক আছে, সেই স্কেলের পার্ট মাইনাস ওই স্কেলের কি আইস পয়েন্ট বাই ওই স্কেলের কি স্টিম পয়েন্ট মাইনাস ওই স্কেলের কি আইস পয়েন্ট, বুঝছো? তো এই যে সি মাইনাস 0 বাই 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32। এটাকে আমি কি করছি দেখো, একটার মধ্যে নিয়ে আসছি, যে থিটা মাইনাস থিটা আইস বাই থিটা এস মাইনাস থিটা আইস। এখানে থিটা কি, থিটা হলো সেলসিয়াসের হলে সি, এফ এর হলো কি এফ, ঠিক আছে, মাইনাস কি তার স্টিম মানে আইস পয়েন্ট কত আমার সেলসিয়াসে 0 আর ফারেনহাইটে কত বলতো আমাদের 32। আবার থিটা এস মানে কি স্টিম পয়েন্ট, সেলসিয়াসের স্টিম পয়েন্ট কত 100, আবার সেলসিয়াসের আইস পয়েন্ট কত 0, আবার আমাদের ফারেনহাইটের স্টিম পয়েন্ট কত 212 আর আইস পয়েন্ট কত বলতো 32, বুঝছো? তো এটা নিয়ে আসছি। আর এটা তো আমাদের যে কোনো, দেখো থিটা মানে কি কোনো তাপমাত্রা, নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঠিক আছে। আর এক্স কি বলতো, এই যে এক্সটা যেটা আছে সেটা হলো তাপমাত্রিক ধর্মের মান, অর্থাৎ এখানে তোমার রোদ থাকতে পারে, একটু আগে দেখলাম রোদ থাকতে পারে, তারপর তোমাকে আয়তন থাকতে পারে, দৈর্ঘ্য থাকতে পারে, চাপ থাকতে পারে, যাই থাক না কেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অর্থাৎ এই যে সি এবং এফ এর সাথে তোমার এই যে রোদের মান থাকলে রোদের সম্পর্ক দিবা, ঠিক আছে। ধরো সি মাইনাস 0 মানে কি সি মাইনাস 0 বাই এফ 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু আমাদের সম্পর্কটা বের করতে পারবা না বলতো? বের করতে পারে। এখানে দুইটা জিনিস বের করতে বলে, একটা হলো সির মান বের করতে বলবে বা এফ এর মান বের করতে বলবে, অথবা কি যে তাপমাত্রা থাকবে, যে তাপমাত্রিক ধর্ম থাকবে ওইটার টেম্পারেচার কত, মানে এক্স থিটাটা বের করতে বলবে। ওকে, তো আমরা এক কথা না বলে অঙ্ক সলভ করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। অঙ্ক সলভ করলে আমাদের জন্য এটা কি হবে বলতো, এটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে, বরফ ও স্টিম বিন্দুতে একটি রোদ থার্মোমিটারে, ভাইয়া বরফ এবং স্টিম বিন্দুতে একটি রোদ থার্মোমিটারে আমার কি দেওয়া আছে, রোদ থার্মোমিটারের এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে আমাকে রোদের মান। এটা কি কার বলতো, বরফ ও স্টিম বিন্দু, তার মানে এটা হলো বরফের রোদ, আর এটা কি বলতো স্টিমের রোদ। যে তাপমাত্রায় রোদ কত বলতো, যে তাপমাত্রায় রোদ এত ওহম পাওয়া যায়, ঠিক আছে, যে তাপমাত্রায় রোদ কি বলতো 10 ওহম পাওয়া যায়, যে তাপমাত্রায় রোদের মান কত পাওয়া যায় বলতো 10 ওহম পাওয়া যায়, তার মান হবে, ঠিক আছে, তার মান কত হবে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা নর্মালি সূত্র কি জানি, খুব সিম্পল, যে দেখো সি মাইনাস 0 বাই কত 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের রোদের মান, যে তাপমাত্রায় রোদের মান কত বলতো 10 ওহম পাওয়া গেছে, তার মানে এখানে কি ছিল আমাদের এক্স থিটা ছিল না, এখানে কি লিখবো আর থিটা, এক্স এর পরিবর্তে কি লিখবো আর থিটা, আর থিটা মাইনাস কি বলতো আর আইস বাই কত বলতো আর স্টিম, আর এস মাইনাস কত আর আইস। যেহেতু আমাকে এখানে আমি আর কেন লিখলাম এক্স এর পরিবর্তে, কারণ এখানে আমাদের ধর্ম কি বলতো রোদ, তাপমাত্রিক ধর্ম কি রোদ, দৈর্ঘ্য থাকলে তাহলে এখানে কি লিখতাম এল, আয়তন থাকলে এখানে কি লিখতাম ভি, চাপ থাকলে এখানে কি লিখতাম পি, বুঝছো? বুঝছো কি না? ওকে, সো এখন মানটা তুমি বসায় দাও, মানটা বসায় দিলে কিন্তু তোমার হয়ে যাবে। কিভাবে বসাবো দেখো, এখানে সি বাই কত 100, আমাকে তো সি বের করতে বলছে, আর থিটার মান কত এখানে বলতো, যে তাপমাত্রায় রোদের মান কত 10 ওহম, তার মানে আমাকে 10 ওহম রোদ মানে যে পার্ট দিচ্ছে, ঠিক আছে, যে তাপমাত্রায় রোদের মান কত 10, তার মানে সি বের করতে বলছে। সো 10 মাইনাস কত 2.5 বাই কত আমাদের এখানে আর এস কত বলতো 3 মাইনাস 2.5, দেখো এখানে কি লেখা যায়
সি বাই কত 100 ইজ ইকুয়াল টু এখানে কত বলতো আমাদের 7.5 না, 7.5 নিচে আসতেছে কত 0.5, 0.5 মানে কি 1/2, 1/2 উপরে গেলে কত গুণ হয়ে যাবে, তার মানে কত হবে 15। সো আমাদের এখানে কত পাবো, আমি ভাঙ্গে ভাঙ্গে করি, সি বাই কত 100 ইজ ইকুয়াল টু কত 7.5, তোমাদের জন্য একটু ভাঙলাম 1/2, 0.5 মানে কি 1/2, তাহলে এই 2 উপরে যাবে, তাহলে কি হবে সি বাই 100 ইজ ইকুয়াল টু কত, 2 উপরে গেলে 7.5 ইন্টু 2 কত 15, তাহলে আমাদের দেখো একটু খেয়াল করে সি ইজ ইকুয়াল টু কত 15 ইন্টু 100 কত 1500 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের অ্যান্সার কত 1500 ডিগ্রি সেলসিয়াস। ওকে 1500 ডিগ্রি। ওকে, সো আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, বুঝছো এরকম ভাবে অঙ্ক থাকতে পারে। তারপর আসো আমাকে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার এখানে ধরো তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে একই রকম ভাবে কথা, যে সেলসিয়াসের সাথে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার তোমার সম্পর্ক স্থাপন করতে হবে, ওই একই রকম ভাবে যে সেলসিয়াসের পার্ট -0 বাই সেলসিয়াসের ঊর্ধ্বস্থির বিন্দু মানে 100 - 0, এফ এর ক্ষেত্রে কে এফ -32 বাই 212 - 32, কেলভিনের ক্ষেত্রে কে -273 বাই 373 - 273। আর ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট, দেখো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট মাইনাস ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি বলতো মেল্টিং পয়েন্ট মানে আইস পয়েন্ট, বাই ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি বলতো আমাদের ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্নস্থির বিন্দু। ওকে, মানে এম থেকে মেল্টিং পয়েন্ট, বি থেকে বয়লিং পয়েন্ট, এই তো এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার এটা আর কি, ঠিক আছে, এটা হলো ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটা কি আমাদের বলতো ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ওকে, সো একটু খেয়াল করে দেখো যে এটা কিন্তু কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বোঝাইছে, মানে তোমাকে এখানে খুবই সিম্পল, ওই যে দ্বি স্থির বিন্দু যেরকম ভাবে পড়ছো এখানেও সেম, বুঝছো, জাস্ট ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা। তো আমরা একটা অঙ্ক করি, দেখো কি বলছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু, ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি বলতো বরফ বিন্দু, তার মানে এখানে ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু আমরা কি বলতো এম ধরবো, বা তুমি এক্সই ধরো, কোনো সমস্যা নেই, আমি লিখলাম এক্স আইস, কোনো সমস্যা নেই, এটাও তো দ্বিস্থির বিন্দু, এটা কিন্তু দ্বিস্থির তাপমাত্রার ক্ষেত্রে, ঠিক আছে, দুইটা বিন্দুর ক্ষেত্রে দ্বিস্থির বিন্দুর ক্ষেত্রে, তাহলে এক্স আইস কত আমাদের বলতো 5 ডিগ্রি সেলসিয়াস, আগে যেটা করছে এটা সেম। স্টিম কত বলতো এখানে এক্স এস কত বলতো আমাদের 115 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ত্রুটিপূর্ণ এক্স ধরবো, কোন বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি হলে থার্মোমিটার ওই থার্মোমিটার পাঠ কত। আচ্ছা আচ্ছা, এখানে কি বের করতে বলছে, কোন বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি হলে, মানে এখানে 50 ডিগ্রি সেলসিয়াস আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলতো, এটা কিন্তু সির পার্ট দেওয়া আছে, এটা কার পার্ট বলতো, এটা কার পার্ট, এটা কি সির পার্ট না, সির পার্ট দেওয়া আছে, ওই থার্মোমিটারের পার্ট, ওই থার্মোমিটার মানে কি বলতো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট বলছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স থিটাটা কত সেটা বের করতে বলছে, আর আমাকে সির মান কত এখানে দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো আমরা একটু বের করে ফেলি, সি -0 বাই কত 100 - 0 ইজ ইকুয়াল টু কি হবে এখানে এক্স থিটা মাইনাস কত এক্স আইস বাই কত এক্স স্টিম মাইনাস কত এক্স আইস। ওকে, সো এখন দেখো সির মান কত 50, তাহলে 50 ডিগ্রি দেওয়া দরকার নেই, 50 দিবা, 50 বাই 100 ইজ ইকুয়াল টু কত এক্স থিটাই তো আমরা বের করবো, তাই না। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট কত, যখন সেলসিয়াস স্কেলে 50 তখন ত্রুটিপূর্ণ থার্মোমিটার পার্ট কত, যেহেতু এটা ত্রুটি আছে তার মানে তো সেম পার্ট দিবে না, কত এক্স আইস কত বলো তো 5 ডিগ্রি, তার মানে বুঝতেছো যে আমাদের যদি নর্মাল হইতো তাহলে কি হতো বলতো 0 হইতো আর 100 হইতো, এখানে তো ত্রুটি আছে বলে তো 5 আর 115 দেখাইতেছে, বাই কত বলতো 115 মাইনাস কত 5। তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, এখানে কত হয়, এখানে হয় কত 1/2 না, 1/2 ইজ ইকুয়াল টু কত এক্স থিটা মাইনাস কত 5 বাই কত 115 মাইনাস 5 মানে কত 110। তাহলে এটাকে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু চলে আসবে। কেমন দেখো, তুমি গুণ করে দাও, 110 দ্বারা গুণ করলে কত, এটা দ্বারা যদি গুণ করো তাহলে কত হবে 2x থিটা মাইনাস কত বলতো 5 × 10, 10 ইজ ইকুয়াল টু কত 110 না, গুণ করলে 110। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এই -10 ওর পাশে গেলে কি হবে 2x থিটা ইজ ইকুয়াল টু কত 120, তাহলে x থিটা ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের x থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সো আমাদের কত পার্ট দেখাবে বলতো 60 ডিগ্রি দেখাবে, ঠিক আছে, কত ডিগ্রি দেখাবে 60 ডিগ্রি দেখাবে, বুঝছো। এটা হলো কি আমাদের ত্রুটিপূর্ণ, একই রকম, মানে ওই যে দ্বি স্থির বিন্দুর ক্ষেত্রে যেটা করলা এখানেও সেম সেম, ঠিক আছে, আলাদা করার কিছু নেই। তারপর আসো একটা কোশ্চেন সলভ করে দেখো, রুয়েটের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করে, চলো কি বলছে এখানে, এখানে বলছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফ হয়ে 5 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা আমাদের কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি পার্ট 5 ডিগ্রি সেলসিয়াস, আর শুষ্ক বাষ্পে কত 99 ডিগ্রি সেলসিয়াস, শুষ্ক বাষ্পে মানে এটা কি ঊর্ধ্বস্থির বিন্দু, এটা কার বলতো ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এবং বলছে কি থার্মোমিটারটি 52 ডিগ্রি পার্ট দেয়,
কোন থার্মোমিটার পাঠ দিছে বলতো? ত্রুটিপূর্ণ থার্মোমিটার পাঠ দিছে। ফারেনহাইট স্কেলে প্রকৃত তাপমাত্রা কত, এটা কিন্তু বের করতে বলছে কোন তাপমাত্রায় বলতো? ফারেনহাইট। তার মানে সম্পর্কটা দেখাতে হবে কার সাথে? ফারেনহাইটের সাথে ত্রুটিপূর্ণ সম্পর্ক। তাহলে ফারেনহাইটের সাথে ত্রুটিপূর্ণ সম্পর্কটা কি বলতো? ফারেনহাইটের সাথে ত্রুটিপূর্ণ সম্পর্ক হলো F-32 বাই কত 212 - 32 ইজ ইকুয়াল টু আমার কত হবে বলতো? হবে হলো তোমার এক্স থিটা মাইনাস এক্স আইস মাইনাস এক্স থিটা মাইনাস এক্স আইস বাই কত এক্স এস মাইনাস কত এক্স আইস, তাই তো? সো একটু মানটা আমরা একটু বসাই দিই ভাইয়া, আমাকে এফ বের করতে বলছে। তাহলে এফ মাইনাস 32 বাই কত বলতো 180 ইজ ইকুয়াল টু আমাদের এক্স থিটার মান কত বলতো? এক্স থিটার মান হলো আমাদের 52। তাহলে 52 মাইনাস এক্স আইস কত 5 বাই কত বলতো এক্স এস কত আমাদের 99। তাহলে 99 মাইনাস কত 5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অঙ্ক সাইজ দেখে ভয় পাওয়া যাবে না, খুব সিম্পল। দেখো কি হবে, এফ মাইনাস 32 বাই কত 180 ইজ ইকুয়াল টু 52 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে বলতো? 52 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে 47 বাই আমাকে 99 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে বলতো? 94। তাহলে কাটাকাটি করলে কত হয়? 2 থাকে না, 1/2। তাহলে 1/2 2 দ্বারা যদি গুণ করো কত হবে? 2f মাইনাস কত বলতো 64 ইজ ইকুয়াল টু কত 180 কিন্তু, তাই না? গুণ হয়ে গেল 180। তাহলে 2f ইজ ইকুয়াল টু কত? 2f ইজ ইকুয়াল টু মাইনাস 64, ওখানে গেলে কত হবে? 4 6 8 14 হাতে আমার 1 2 244। তাহলে সুতরাং f ইজ ইকুয়াল টু কত আসবে বলতো? 122 ডিগ্রি ফারেনহাইট। সো আমার অ্যান্সার কত হবে বলতো? 122 ডিগ্রি। আছে কি 122 ডিগ্রি? ওকে, এই যে ডি নাম্বার 122 ডিগ্রি ফারেনহাইট। বুঝছো? সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? ওকে, তো এটা বুঝছো কিনা? তাহলে আমাদের এখানে কিন্তু যে আমাদের যে আজকে যে আমাদের 5টা টাইপ করব, এই যে দেখতে পাচ্ছ টপিক, যদি দেখো 5টা টপিক, তাপমাত্রা স্কেল প্রথমটা, এবং আমাদের মূলত 3টা টপিক, 2টা তো আবার সহজ, এই 2টা পড়তে তোমার 10 মিনিট লাগবে, ঠিক আছে? এইগুলো পড়তে একটু সময় লাগবে। আমরা আগামী 1-1.5 ঘন্টার মধ্যে দেখবা ক্লাস শেষ হয়ে গেছে ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে গেছে, একদম কম্প্যাক্ট ক্লাস নেবো, তোমার যা দরকার তাই পড়াবো, এখানে কোনো গল্প টল্প হবে না। আমি কিছু গল্প করব, সেটা হলো তোমাদের জন্য মোটিভেশন টাইপের, ঠিক আছে? এর বাইরে কোনো গল্প হবে না, যেহেতু তোমার অ্যাডমিশন ক্যান্ডিডেট। সো তাপমাত্রা স্কেল ডান কিনা, যদি ডান হয় তাহলে সবাই একটু কমেন্টে লেখো 1 ডান, টাইপ 1 ডান, তাহলে লেখো 1 ডান। সবাই একটু কমেন্টে লেখো T1, টাইপ 1 ডান, টাইপ 1 ডান, টাইপ 1 ডান। টাইপ অনুযায়ী আমরা পড়াচ্ছি, টাইপ 1 ডান, আজকের ক্লাসে টাইপ 1 ডান। যদি সবাই বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো টাইপ 1 ডান। তোমরা যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে লেখো টাইপ 1 ডান। ওকে, আচ্ছা T1 ডান, 1 ডান, 1 ডান। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা নেক্সট সামনে আগাই। তো সামনে আগাই, তো তোমরা যারা আমাদের এই যে কোর্সে, যে ফাইনাল অফ মিশন ডিও কোর্সে যারা যুক্ত হও নাই, তারা আমাদের ফিচারটা দেখতে পারো। এখানে কি আছে, এখানে আমাদের 124টা লেকচার হবে, এরকম লাইভ ক্লাস হবে টপিক অনুযায়ী, রিটেন ক্লাস হবে 60টা, তার মানে বুঝতে পারতেছো 184টা ডিরেক্ট ক্লাস। তারপরে তোমার সলভ ক্লাস হবে, ওয়ান শট ক্লাস হবে, কাউন্সেলিং ক্লাস হবে। কাউন্সেলিং ক্লাসগুলো আমাদের কি বলতো গুগল মিটের মাধ্যমে নিব। টোটাল আমাদের ক্লাস হলো 232টা। আর লেকচার টেস্ট দেখো, লেকচার টেস্ট 124টা, রিটেন টেস্ট শেষে নিব, পেপার ফাইনাল নিব, ঠিক আছে? ডাবি মডেল টেস্ট নিব এবং পূর্ণাঙ্গ অন্য বিষয়ের মডেল টেস্ট, মানে 160+ তোমার কি বলতো পরীক্ষা। তো ম্যাটেরিয়ালস আমাদের আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা ডাবি প্রশ্ন ব্যাংক সলভটা দিয়ে দিব পিডিএফ। আবার ক্লাস নোট তো আমরা রেগুলার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, সাজেশন পরীক্ষার আগে দিব। আবার আমাদের এই যে ক্লাসগুলো হবে এগুলো আমাদের ওয়েবসাইটে তোমরা পাবা, ওয়েবসাইটে আমরা গুছাচ্ছি। তারপরে হোয়াটসঅ্যাপে তোমার সমস্যার সমাধান তো আমরা আমাদেরকে যে যখন নক করতেছে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু সমাধান করে দিচ্ছি। তারপরে এই একটা কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে কি বলতো, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ এবং কৃষি গুচ্ছ,
এই সবগুলো কোর্সের যে ক্লাসগুলো আসবে সব ক্লাসে তোমাদের ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, অর্থাৎ এক কোর্সে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। কোর্স ফি কত? 3450 টাকা। মাত্র এই মাসের মধ্যে ভর্তি হলে তুমি 1450 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। সো এই সুযোগ মিস করো না, যারা ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তারা ভর্তি হয়ে যাও। আসো, এবার আসো আমাদের টাইপ 2 এনট্রপি। এনট্রপি তোমরা একাডেমিকে অনেক কষ্ট করে অনেক কিছু পড়ছো, ঠিক আছে, অনেক প্যারা নিয়ে পড়ছো, তো এখন তোমাদের এত প্যারা নিতে হবে না। এত প্যারা নিতে হবে না, একদম সহজে বুঝাই দিব। সেটা কি বলতো? এনট্রপি। তো এনট্রপির ক্ষেত্রে দেখো, এখানে এনট্রপি জিনিসটা কি? আমরা জানি রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া আছে, আমরা গত ক্লাসে পড়ছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বস্তুর যে তাপীয় ধর্মটা স্থির থাকে সেটা কি আমাদের এনট্রপি। এনট্রপি মূলত কি বলতো? বিশৃঙ্খলা। এনট্রপিটা কি বলতো? বিশৃঙ্খলা পরিমাপ করে। কি মাপে বলতো? বিশৃঙ্খলা পরিমাপ করে কে বলতো? এনট্রপি। ওকে, সো এখানে আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এখানে কি তাপ বের করতে হবে, কিউ। এখানে তার আগে এনট্রপিকে আমরা কি এস দ্বারা প্রকাশ করি। এস ইজ ইকুয়াল টু কি বলতো? কিউ বাই কত? টি। এস ইজ ইকুয়াল টু কি বলতো? কিউ বাই টি। মনে রাখবা, তাপ বাই তাপমাত্রা। সো এনট্রপির একক কি বলতো? কিউ এর একক কি বলতো? আমাদের জুল। একক যদি বের করি, একক কিউ মানে কি? তাপের একক কি? জুল। আর তাপমাত্রা একক কি? কেলভিন। তার মানে কি? জুল পার কেলভিন। ঠিক আছে, এককটা কি বলতো? জুল পার কেলভিন। ওকে, এটা হলো আমার একক, এনট্রপির একক। এখন যখন এটা কি এনট্রপি, যখন তুমি এনট্রপির পরিবর্তন বের করবা, এনট্রপির পরিবর্তন তখন সেটা হবে কি? ডিএস। ডিএস ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? তাপের পরিবর্তন বাই কত? টি। ঠিক আছে, তো এই যে ডিকিউ বাই টি, আমাদের এই জিনিসটাই আমাদের কিন্তু তোমাকে লাগবে। সো একটু খেয়াল করে দেখো, এই যে ডিকিউ তোমার দুই রকম হয়। একটা হলো কি বলতো? যে তোমার বস্তুর যখন পরিবর্তন ঘটে, অবস্থা যখন পরিবর্তন করে, যেমন এরকম বরফ থেকে কি বলতো তোমার পানি, অথবা পানি থেকে কি বলতো বাষ্প বা ব্যাপার, যেটাই বলো না কেন, তখন আমাদের কি বলতো ডিকিউটা কেমন হবে? ডিকিউটা কি আমাদের দেখো, ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডিকিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এম এফ। ঠিক আছে, আবার ডিকিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ডিকিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এম ভি। এটা কখন হবে বলতো? এটা হবে হলো যখন আইস থেকে যখন কি হবে বলতো? ওয়াটার হবে। আইস থেকে যখন কি হবে? ওয়াটার হবে, তখন আমাদের টেম্পারেচার কি থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস। এবং ওই সময় আমাদের এল এফ মানে কি? সুপ্ত তাপ। কি বলতো? বরফ গলনে আপেক্ষিক সুপ্ত তাপ। এল এফ এর মান কত জানো? 3.36 ইন্টু কত? 10 কত? 5। সুপ্ত তাপের একক কি? জুল পার কেজি। আর যখন আমাকে এল ভি, এটা কখন হবে বলতো? যখন ওয়াটার থেকে কি হবে বলতো? ভ্যাপার হবে। ওয়াটার থেকে কি বলতো? ভ্যাপার। তখন আমার টেম্পারেচার কি থাকে বলতো? 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে কি আইস কঠিন তরল হয়েছে। এই জায়গায় তুমি যতই তাপ দাও না কেন, যতই তাপমাত্রা দাও না কেন, তোমার কি বাড়বে? তাপ দাও না কেন, তাপমাত্রা কি বাড়বে? যত তাপই দাও না কেন, তাপমাত্রা বাড়বে না, সুপ্ত তাপ হবে। অর্থাৎ যখন অবস্থার পরিবর্তন হয় তখন কি বলতো? তাপমাত্রার পরিবর্তন হয় না, মনে রাখবা। যখন অবস্থার পরিবর্তন হয় তখন কি বলতো? তাপমাত্রার পরিবর্তন হয় না। এই যে এলভি কি আমাদের? বাষ্পীভবনে আপেক্ষিক সুপ্ত তাপ। এলভির মান কি? এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 2.26 ইন্টু কত? 10 টু দ্য পাওয়ার 6 হবে। এটা 10 টু দ্য পাওয়ার 6। যখন 2.26 হবে 10 টু দ্য পাওয়ার কত? 6। 3.36 হলে 10 টু দ্য পাওয়ার কত? 5 জুল পার কেজি কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে দেখো জুল পার কেজি আমাদের মনে রাখতে হবে যে এনট্রপির একক জুল পার কেলভিন, আর আমাদের সুপ্ত তাপের একক কি বলতো? জুল পার কেজি। এখানে আর একটা জিনিস আছে, যখন তোমাদের মনে মনে প্রশ্ন জাগতেছে যে ভাইয়া আমাকে তাহলে কি করতে হবে? যে আইস থেকে যখন আমি 100 ডিগ্রি ব্যাপারে নিব তখন কি করতে হবে? 0 ডিগ্রি আইসকে 0 ডিগ্রি ওয়াটার, 0 ডিগ্রি ওয়াটারকে 100 ডিগ্রি ওয়াটারে নিতে হবে। তার মানে এখানে যখন তাপমাত্রা পরিবর্তন হবে, তাপমাত্রা কি বলতো? তাপমাত্রা T1 থেকে T2 হলে, তাপমাত্রা T1 থেকে কি হলে? T2 হলে ডিএস ইজ ইকুয়াল টু কি? মনে রাখবা এম এস লন T2 বাই কত? T1। এখানে মনে রাখবা সবসময়ের জন্য। হ্যাঁ, T2 গ্রেটার দ্যান কি বলতো? T1। এখানে এই যে এসটা কি বলতো? আপেক্ষিক তাপ।
যদি তুমি বরফ মাইনাস বরফ থেকে 0 বরফ হয়ে আনো তাহলে কি হবে এস আইস। এস আইস কত 2100 একক কি জুল পার কেজি পার কেলভিন। আর এস ডাব্লু মানে তুমি যখন 0 ডিগ্রি ওয়াটারকে 100 ডিগ্রি ওয়াটারে নিবা তখন কি হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো একটু খেয়াল করে দেখো যে এইখানে সবই দেওয়া আছে। তাপমাত্রা স্থির থাকলে এনট্রপির পরিবর্তন ডিকিউ বাই টি মানে কি এমএলএফ বাই টি এমএলভি বাই টি। এলএফ কখন হবে সেটা আমাদের দেওয়া আছে, এলভি কখন হবে সেটাও লেখা আছে। এলএফ এবং এলভির মান আমি দিয়ে দিছি। আর তাপমাত্রা যদি স্থির না থাকে তখন আমাদের কি এমএস লন টি টু বাই টি টু, টি টু বাই কত টি ওয়ান। সো এখানেও আমাদের কিন্তু সব কিন্তু আমাদের কি দেওয়াই আছে, এগুলো কিন্তু আমি আগেই তোমাদের লিখে লিখে পড়াইলাম। এখান থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা প্রশ্ন আসে। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, এটা ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এটা হলো 17-18, তাহলে মানে ওইটা 16-17তে আসছে, এটা আসছে কি 16-17তে আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কি 16-17তে আসছে। ডিইউ ডিইউ তোমার কত বলতো 16-17, ডিইউ কি বলতো 16-17 সালের কোশ্চেন, ডিইউ 16-17 সালের কোশ্চেন। তাহলে এখানে আমাদের কি হবে বলতো এনট্রপি বৃদ্ধি কত, তার মানে ডিএস কি হয়েছে বলতো আইস থেকে আমাদের কোথায় গেছে বলতো ওয়াটারে গেছে, মানে কি আইস টু কি হয়েছে বলতো ওয়াটার। এবং এই দুইটারই টেম্পারেচার কত বলতো 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমাকে অবস্থার পরিবর্তন হয়েছে তখন তাপমাত্রা কিন্তু স্থির আছে। দেখো 0 ডিগ্রি বরফ আছে, আবার কি বলতো 0 ডিগ্রি কি পানি হয়েছে, তার মানে এখানে কিন্তু তাপমাত্রা স্থির। যখন তাপমাত্রা স্থির থাকবে এনট্রপির ক্ষেত্রে তখন আমাদের কি বলতো দেখবো অবস্থার পরিবর্তনটা হয়েছে। সো এটা ক্ষেত্রে কি হবে বলতো আমরা একটু আগে দেখলাম ডিএস ইজ ইকুয়াল টু যখন আইস থেকে ওয়াটার হবে তখন কি হবে বলতো এম এল এফ বাই কত টি। সো দেখো একটু খেয়াল করে এম এর মান কত বলতো, এম এর মান দেওয়া আছে 273 আর টি কি আমাদের এই 273, এল এফ এর মান আমরা জানি 3.36 ইন্টু কত 10⁵ ওকে। এবং টির মান কত বলতো 0 ডিগ্রি সেলসিয়াস। এখন 0 ডিগ্রি সেলসিয়াসকে কি করতে হবে বলতো আমার কেলভিনে নিতে হবে। মনে রাখবা এখানে এই যে এখানে যেটা লিখলাম এখানে লিখে দেই তোমাদের। ঠিক আছে, এখানে লিখে দেই টি কে মাস্ট টি কে কিসে নিতে হবে বলতো কেলভিনে নিতে হবে, মানে তাপমাত্রাকে আমার কিসে নিতে হবে বলতো কেলভিনে নিতে হবে। কিসে নিতে হবে কেলভিনে নিতে হবে, এটা মনে রাখবা। তাপমাত্রাকে নিতে হবে কিসে বলতো কেলভিনে, তাপমাত্রাকে নিতে হবে কিসে কেলভিনে, তাপমাত্রাকে নিতে হবে কিসে বলতো কেলভিনে, তাপমাত্রাকে নিতে হবে কিসে কেলভিনে। সো এখানে দেখো এমন ভাবে অঙ্কগুলো আসবে তুমি কাটাকাটি করতে পারো, 273 কাটা গেল, তাহলে থাকে কি ভাই এখানে থাকতেছে কি বলো, থাকতেছে হলো 3.36 ইন্টু কত 10⁵ কত বলতো 10⁵। আমাকে যেহেতু এনট্রপি বের করতে বলছে তাহলে এককটা কি হবে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। বুঝছো, এটাই অ্যান্সার, বুঝছো এটাই কিন্তু অ্যান্সার। তারপরে দেখো কি বলছে সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। এখানে বেশি সুশৃঙ্খল কে বলতো সুপার কন্ডাক্টর, এখানে বেশি সুশৃঙ্খল কে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কি বলতো সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। ওকে, যদি সুপার কন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টরের অবস্থায় এনট্রপি এই যে এস এস কি বলতো সুপার কন্ডাক্টরের, আর এটা কি এস এন মানে কি নর্মাল আমাদের। ঠিক আছে, এটা হয় তাহলে কার কোনটা বেশি বলতো আমার কি বলতো কোনটা সঠিক। যেহেতু সুশৃঙ্খল এনট্রপি মানে কি বলতো বিশৃঙ্খল, তার মানে এই যে এটার মান বেশি নাকি এটার মান বেশি হবে বলতো বিশৃঙ্খল কে বেশি, সুশৃঙ্খল কে বেশি বলতো সুপার কন্ডাক্টর, তার মানে বিশৃঙ্খল কে বলতো সাধারণ কন্ডাক্টর। তাহলে আমরা কি লিখবো বলতো এস এস লেস দেন কি এস এন, অথবা এরকম থাকতে পারে এস এন গ্রেটার দেন এস এস, তাই না? কারণ এখানে সুশৃঙ্খল কে সুপার কন্ডাক্টর আর বিশৃঙ্খল মানে তার থেকে কম কে বলতো নর্মাল। সো এখানে মনে রাখতে হবে আমাকে সুপার কন্ডাক্টর কিন্তু কি বলো বেশি সুশৃঙ্খল, সুপার কন্ডাক্টরটা কি বলতো বেশি সুশৃঙ্খল। সো আমাদের কি বলতো এস এন এর মানটা কি মানে নর্মাল অবস্থায় যে এনট্রপি সেটার মানটা কি বেশি হবে, কারণ এনট্রপি মানে কি বিশৃঙ্খলা। তাহলে অ্যান্সার দেখতে পাচ্ছ সি হবে অ্যান্সার। অ্যান্সার কি হবে বলতো সি হবে, অ্যান্সার কি হবে সি। ওকে, অ্যান্সার হবে কি বলতো সি, অ্যান্সার হবে কি সি। ওকে, তারপরে আসো এনট্রপি কিসের পরিমাণ নির্দেশ করে, এটা তোমরা জানো। এনট্রপি আমার কি বলতো বিশৃঙ্খলা কত সেটা নির্দেশ করে। হ্যাঁ, এনট্রপি কি নির্দেশ করে বিশৃঙ্খলা। তারপরে আসো কি বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত। ওকে, এখানে কি করছে বাষ্পে নিছে, তাহলে আমার কি হবে
বাষ্পের নিচে মানে আমার ওয়াটার থেকে নিচে কিসে বলতো, ওয়াটারকে নিচে ব্যাপারে, ওয়াটার থেকে ব্যাপারে গেছে, তখন অবস্থা তো চেঞ্জ হয়েছে, তার মানে টেম্পারেচার আমাদের স্থির আছে। কিন্তু দেখো দুইটার ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস। সো ওয়াটার থেকে যখন ব্যাপারে যাবে তাপমাত্রা স্থির, তখন ডিএস ইজ ইকুয়াল টু কি হবে বলতো, ml/v/t, কারণ এখানে বাষ্পীভবনে আপেক্ষিক সূত্র তাপ হবে। সো এম এর মান কত বলতো, এখানে 373 ইন্টু এল বির মান তোমরা জানো 2.26 ইন্টু কত 10 কত 6 বাই কত বলতো, টির মান কত 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 100 ডিগ্রি প্লাস 273, তাহলে কত আমাদের 373। কিন্তু দেখো এমন ভাবে মানগুলো দেওয়া আছে, আগেই বলছি, তোমার ভয় পাওয়ার কিছু নাই। তোমরা ভাবো যে এনট্রপি ক্যালকুলেটর ছাড়া করা যায় না, এবং যে মিক্সড করে যে আমাদের তাপমাত্রা দিয়ে অনেক কিছু পেঁচা টেসা অঙ্ক আসে, এগুলো ইউনিভার্সিটিতে আসবে না, সো ওগুলো পড়ার দরকার নাই। সব পড়তে গেলে বমি করে ফেলবা। অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য সব পড়তে হয় না, যারা সব পড়ায় এবং যারা সব পড়ে তারা ভালো করতে পারে না, ঠিক আছে? সো একটু খেয়াল করে দেখো, অ্যাডমিশনে কোশ্চেন আসবে সহজ, তুমি জটিল জিনিস কেন শিখবা ভাই? 2.26 ইন্টু কত 10 কত বলতো 6, আমার কি জুল পার কেলভিন, জুল পার কেলভিন। বুঝছো? আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পারছো। তো এনট্রপি আমাদের কিন্তু ডান। এখন আমরা দক্ষতা পড়বো, তার আগে তোমরা বলো টু ডান, সবাই একটু লেখো টু ডান। ওকে, তোমরা একটু কমেন্ট করো টু ডান, টু ডান, টু ডান, টু ডান। শর্টকাট টেকনিক, এই অধ্যায়ে শর্টকাট টেকনিক তেমন নাই, দুই একটাই আছে, তাও ওগুলো তোমার অলরেডি ওই যে সিভি মনে রাখার জন্য, ওই রকম এই অধ্যায়ে শর্টকাট টেকনিক নাই। তোমার শর্টকাট টেকনিক ফার্স্ট পেপারে বেশি, সেকেন্ড পেপারে আছে কিছু টপিক্সের, সেগুলো শেখাবো। যেখানে যেখানে শর্টকাট টেকনিক আছে সেখানে সেখানে শর্টকাট টেকনিক শিখিয়ে দিব, ঠিক আছে? ওকে, টু ডান, টু ডান, ঠিক আছে, ওকে ঠিক আছে। তো চলো, তোমাদের তো একটা না অনেকক্ষণ পড়াইলাম, তোমাদের কিছু কথা বলি, হ্যাঁ কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি জাস্ট জাস্ট 2 মিনিটের জন্য, জাস্ট তোমরা যারা এখন লাইভ ক্লাস দেখতেছো, তারা লাইভ ক্লাস দেখতেছো, যারা রেকর্ড ক্লাস দেখবা যে কোনো সময়, তারা যেটা করবা, 2 মিনিটের জন্য তোমরা জাস্ট রুমের লাইটটা অফ করে দাও, রুমের লাইটটা কি করে দাও, অফ করে দাও, ঠিক আছে? রুমের লাইটটা অফ করে দাও 2 মিনিটের জন্য, সবাই দিয়েছো? রুমের লাইটটাকে অফ করে দিছো? রুমের লাইটটাকে অফ করে দিছো? রুমের লাইটটাকে তোমরা অফ করে দিছো? জাস্ট 2 মিনিটের জন্য। ওকে, তো তোমরা তোমরা 2 মিনিটের জন্য রুমের লাইটটা অফ করে দাও। যারা সরি, তো তোমরা তো রুমের লাইট অফ করে দিছো, রাইট? এখন তোমার চোখটা একটু বুঝো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যে দেখো, যে তুমি কেন এখন তোমার জীবনের সর্বোচ্চ পরিমাণ কষ্টটা করবা। কারণটা হলো, একদম তুমি যেদিন থেকে জন্মগ্রহণ করেছো, তুমি জন্মগ্রহণ করার সময় তোমার বাবা মা, স্পেশালি তোমার মাকে কি পরিমাণ কষ্ট তুমি দিয়েছো। ছোট থেকে আস্তে আস্তে বড় হইছো, বাবা মা তোমার জন্য কতটা কষ্ট করেছে একটু ভেবে দেখো। তো তোমার বাবা যাই কিছু করুক না কেন, কোনোদিন কি তোমার অভাবটা বুঝতে দিয়েছে তোমাকে? সে সকালে বের হইছে, সে নিজেও জানে না, তার হয়তো পকেটে একটা টাকাও নাই, কিন্তু তুমি আমি যখন ছোট ছিলাম তখন এই যে আমাদের কলা খাইতে হবে, আমাদের পুষ্টিকর খাবার খাইতে হবে, এটা লাগবে ওটা লাগবে, তো সে এক মানে কি বলে কোনো টাকা ছাড়া বের হইছে, কিন্তু যখন সে বাসায় ফিরছে, সে হাওলাত করে হোক, যত কষ্টই হোক, বাকি করে হোক, তোমার জন্য কিন্তু
তোমার খাবারটা কিন্তু নিয়ে আসছে, তোমার ফ্যামিলি কিন্তু তোমার বাবা চালাইছে। তুমি তোমার মাকে যতটা ভালোবাসো ঠিক ততটাই তোমার বাবাকে ভালোবেসো। বাবা মা কাউকেই তুমি কখনো পর করে দেখো না। আর একটা বিষয়, তুমি যখন ছোট ছিলা, তুমি তোমার মায়ের কোলে কত দিন তুমি প্রস্রাব করেছো, একটু হিসাব করে দেখো তো। তোমার মাকে তুমি কি তত দিন হাসাইতে পেরেছো? আমিও পারিনি, এই পৃথিবীতে কোনো মানুষও পারে না। কিন্তু আমরা প্রতিনিয়ত বাবা মার সাথে আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি, মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি। পরীক্ষা দিচ্ছ, তোমার বাবা মা কিন্তু তোমাকে ভাবতেছে যে না তুমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছ। এই যে এখন অ্যাডমিশন পড়তেছো, তোমার বাবা মা কিন্তু স্বপ্ন দেখা শুরু করছে যে তোমার একটা ভালো রেজাল্ট আসবে, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তুমি যদি কষ্টই না করো, তুমি যদি আহ ভালো করে পড়ালেখা নাই করো, তাহলে এই বাবা মাকে মিথ্যা স্বপ্ন কেন দেখাও তোমরা? যদি নিজের সর্বোচ্চ কষ্টটা নাই দিতে পারো, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম দিয়ে যদি তোমার কাঙ্ক্ষিত ফলাফল না আসে, সেটা অন্য হিসাব। আজ পর্যন্ত কোনো শিক্ষার্থী তার ডেডিকেশন দিয়ে পড়ালেখা করছে কিন্তু চান্স পায়নি কোথাও, এরকমটা হয় না তা না, কিন্তু সংখ্যাটা খুবই কম। হয়তো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে হবে না, বাট কোথাও না কোথাও কিন্তু তোমার হবেই হবে। তো আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো যে যতদিন জীবনে বেঁচে থাকবা, বাবা মাকে কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখাবা না। তুমি যেটা করবা সেটা বেস্টটা করবা, নিজের সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম দিয়ে করবা। যারা তোমাকে জন্ম দিছে তাদেরকে ঠকায়ও না। তুমি তোমার বেস্টটা দেওয়ার ট্রাই করেই দেখো না। আজ পর্যন্ত কোনো ক্লাসে তোমার বেস্টটা দিছো? কোনো ক্লাসে দিছো? ফাঁকি ঝুঁকি কিন্তু করছোই। এইবার সুযোগ আসছে, সময় বেশি না, অ্যাডমিশন টাইমটা 4 থেকে 5 মাস। তোমার বেস্টটা দাও। বেস্ট মানে বেস্ট, যেটার বেশি আর পসিবল না, যেটার বেশি কোনোভাবেই পসিবল না, সেটা দেওয়ার ট্রাই করো, সেটা দাও। তুমি আগে কি করছো ভুলে যাও। তোমরা অনেকেই কি করো, তোমার পড়ালেখা বাদ দিয়ে তোমার ওই বন্ধু কল দিছে, তোমার ওই বন্ধুর কল পেয়ে তোমার তার সাথে ঘুরতে যাওয়াটা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়, চায়ের দোকানে আড্ডা দেওয়াটা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়, শাড়ি পরে বান্ধবীদের সাথে ঘুরে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়াটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। অথচ তোমাকে নিয়ে তোমার বাবা মা যে স্বপ্ন দেখতেছে সেটা তোমাদের কাছে গুরুত্ব পায় না। এখন থেকে তোমার সময়, এখন থেকে তোমার সময়। সবাই চোখ খুলো, এখন চোখ খুলো, লাইটটা দাও রুমের। এখন থেকে তোমার সময়, তোমাকে পারতে হবে, তুমি পারবেই। জাস্ট মনের মধ্যে একটা জিদ নাও। তোমাকে ছেড়ে অনেকে চলে যাবে, তুমি চান্স না পেলে তোমার যদি রিলেশন থাকে সেটাও টিকবে না। তোমাকে ছেড়ে তোমাকে মানে কি বলবো, পাশের বাসার আঙ্কেল আন্টি, ইভেন তোমার আত্মীয় স্বজনও তোমাকে নিয়ে অনেক কটু কথা বলবে যদি ভালো না করো। বাট বাবা মা কিন্তু তোমার সাথে থাকবে, সো তাদেরকে কষ্ট পেও না। জাস্ট এখন থেকে শুরু করো। এই জেগে ওঠো তোমরা, এখন থেকে শুরু করতে হবে। নিজের বেস্টটা দিতে হবে, বেস্টটা, সর্বোচ্চ, যেটা মানে তুমি যার বেশি আর দিতেই পারবা না। খাওয়া দাওয়া ঘুম বাদে বাকি সময় শুধু পড়া। ঘুম বলতে আবার 5.5 ঘন্টা 6 ঘন্টার বেশি না, 6 ঘন্টার বেশি কোনোভাবেই না, তাহলে কিন্তু তোমার কিন্তু হবে না। জাস্ট এই আগামী ভর্তি পরীক্ষা পর্যন্ত এটা দাও। সবাই আমাকে প্রমিস করো যে আজ থেকে তোমরা পড়ালেখা মন দিয়ে করবা। তোমরা যারা ভিডিওটি দেখলা তারা অবশ্যই কি কমেন্ট করো, কমেন্ট করো যে না আজ থেকে তুমি পড়বা, ইনশাল্লাহ তুমি চান্স পাবা, ইনশাল্লাহ। সবাই কমেন্ট করো ইনশাল্লাহ আমি পারবই। ওকে, তো দেখো একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, তো আমারও তো বাবা নেই, তো বাবা আমার কথা শুনলে আসলে ওই আমার অ্যাডমিশন লাইফে আমি চলে যাই, কতটা স্ট্রাগল আমি করছি।
আমি না, যারা চান্স পাইছে বা যারা তোমার এখানে দেখতেছো ক্যামেরার সামনে, সবার লাইফের অনেক হিউজ স্ট্রাগল আছে। তো যাই হোক, আমরা অনেক ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আমাদের স্ট্রাগলগুলো তোমাদের সাথে আমরা আস্তে আস্তে শেয়ার করব। তো দেখো যে আমরা দক্ষতা যখন পড়ব, দক্ষতা, দক্ষতা, তো দেখো দক্ষতার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমাদের যে দক্ষতা আছে ইঞ্জিনের, দুইটা ইঞ্জিন নিয়ে তোমাদের সিলেবাসে আলোচনা করা আছে দক্ষতা, ঠিক আছে? দুইটা ইঞ্জিন নিয়ে, কয়টা ইঞ্জিন নিয়ে আলোচনা করা আছে? দুইটা। তো দুইটা ইঞ্জিনের দক্ষতা আমরা পড়বো, কোনো সমস্যা নেই। সরি। তো আমাদের একটা ইঞ্জিন যদি দেখি, আর একটা ইঞ্জিন আমরা পারবো, কি বলতো? তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন, হ্যাঁ, তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের কাজটা কি? তাপ ইঞ্জিনের কাজটা হলো, তাপ ইঞ্জিন কি করে? তাপ ইঞ্জিন আমাদের কি করে বলতো? তাপ শক্তিকে, তাপ শক্তিকে কি করে বলতো? যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে কি বলে? তাপ ইঞ্জিন বলে। তো এটার কাজ কি তাহলে? আমাদের এটার ইনপুট কি বলতো? হিট। তো আমরা ছোট ফিগার যদি দেখি, আমরা ফিগার তো দেখছি তাপ ইঞ্জিনের। তো নর্মালি আমি জাস্ট একটু আবার আঁকানোর চেষ্টা করছি। দেখো আমাদের এরকম ছিল, তাই না? তাপ ইঞ্জিন, এটা আমাদের গ্রাহক বা সিঙ্কের, এটা কি আমাদের উৎস, এটা কি বলতো? উৎস। উৎস আমার টেম্পারেচার কত? T1। এখান থেকে তুমি Q1 পরিমাণ তাপ নিছো কোথায়? তাপ ইঞ্জিনে। এখানে ধরো তাপ ইঞ্জিন দেওয়া আছে, তুমি এখান দিয়ে যে কাজটা পাইছো W, সেটাকে এখান থেকে বের হয়েছে। আর তুমি সম্পূর্ণটা তোর কাজ পাবা না, কিছু পরিমাণ তোমার তাপ কি হবে বলতো? নষ্ট হবে। কিছু পরিমাণ তাপ কি হবে? নষ্ট হবে। সো কিছু পরিমাণ তাপ যদি নষ্ট হয়, তাহলে সেটা আবার কি বলতো? সিঙ্কে ছেড়ে দিবে, বা গ্রাহক, এটার টেম্পারেচার কত ছিল বলতো? T2। সো এখান থেকে আমরা লিখতে পারি, আমাদের এখানে যে ইকুয়েশনগুলো ছিল ভাই, এখানে ইকুয়েশনগুলো আমি যদি লিখে দিই, সেই ইকুয়েশনগুলো কি ছিল? যে Q1 ইজ ইকুয়াল টু কত বলতো? W প্লাস Q2। সো W ইজ ইকুয়াল টু কত? Q1 মাইনাস Q2। এটা আমার কি ছিল বলতো? W। ডাব্লুটাই আমার কি বলতো? কৃতকাজ, এবং এটা কি? আউটপুট। সো তোমরা জানো এটা ইজ ইকুয়াল টু কি বলতো? আউটপুট বাই কত? ইনপুট ইন্টু কি 100%, তাই না? সো এখান থেকে তুমি মান বসাইলে তুমি কি পাবা বলতো? 2 লাইন পরে এটা পাও 1 মাইনাস Q2 বাই কত? Q1 ইন্টু কি 100%, তাই না? 100%, এটা তো পাও, তাই না? এটা পাও। এটা আমার কি বলতো? তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এটাটা আসে। তো এখানে দেখো আমাদের যে ডাব্লুটা আমরা লিখলাম, তো এখানে কি লেখা যায়? যে এই যে ইটা, ইটা মানে কি? আমাদের আউটপুট কত? ডাব্লু। এটা কত বলতো? ইনপুট কত? Q1, মানে যেটা তুমি নিচ্ছ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ডাব্লু ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়? ডাব্লু ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো? ইটা Q1, এটা কিন্তু লেখা যায়। ডাব্লু ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ইটা Q1। সো এটা কিন্তু মনে রাখতে হবে, এটা Q1। এটা আমার কি বলতো? তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এই সূত্রগুলো দরকার। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি বলতো? এই সূত্রগুলো কিন্তু আমাকে জানতে হবে। তো আমি যদি কার্নো ইঞ্জিন যদি বলি, কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, তো কার্নো ইঞ্জিন কি করবে? কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন আমার জাস্ট কি করবে? তাপমাত্রা নিয়ে কাজ করবে। সেম সূত্র হবে, সেম সূত্র হবে। জাস্ট কি লিখবা? ইটা ইজ ইকুয়াল টু কত বলতো? 1 মাইনাস T2 বাই কত? T1 ইন্টু কি 100%, তাই না? ইন্টু 100%। সো এখানে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে বলতো? ওই যে T1 মাইনাস T2, আবার কি বলতো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আমাদের বলতো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইটা T1, ঠিক আছে? এটা T1, ঠিক আছে? Q1 এর জায়গায় T1। এখন একটু খেয়াল করে দেখো, এই যে দুইটার যদি আমি সিমিলার করি, দুইটার এটা যদি আমি এটা নেই, তাহলে কি হবে বলতো? এখানে এখানে হবে Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু কি বলতো? T1 বাই কত? T2। এই সূত্রগুলোর বাইরে আমার কিন্তু কোনো সূত্র লাগে না। যখন ধরো তোমাকে তাপ ইঞ্জিনের তোমাকে কি বলছে? দক্ষতা বের করতে বলছে, কিন্তু তোমাকে শুধু Q2 দেওয়া আছে এবং T1 T2 দেওয়া আছে, তখন আমার কি Q1 বের করতে হবে। যখন তোমাকে তাপ ইঞ্জিনের কথা বলবে, তখন কিন্তু তোমাকে অবশ্যই এই যে এটা দিয়ে করতে হবে,
তাপ ইঞ্জিন বললে কিন্তু তোমাকে এই সূত্র দিয়ে তোমাকে দক্ষতা বের করতে হবে, আর যখন কার্নো ইঞ্জিন বলবে তখন কিন্তু এটা দিয়ে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এখান থেকে আমাদের অনেক সময় T1 T2 বের করতে বলে, T1 T2 বের করতে বলে, তখন তোমরা কিভাবে বের করবা? T1 T2 যদি বের করতে বলে, T1 T2 যখন বের করতে বলে তখন কি করবা? T1 T2 যখন বের করতে বলবে, তো একটু খেয়াল করে দেখো এইখানে আমার কি বলতো, ইটা ইজ ইকুয়াল টু কি ছিল? আউটপুট মানে কি ডাব্লু, কি বলতো T1 মাইনাস T2 বাই কি ছিল? T1 ইনপুট। আউটপুট মানে কি? T1 মাইনাস T2 বা Q1 মাইনাস Q2। তো একটু গেউন করে দাও তো, ইটা T1 না, ইজ ইকুয়াল টু কত? T1 মাইনাস T2। সো একটু খেয়াল করে দেখো তো এখানে কি হয়, এই T2টাকে এই পাশে নিলা, T2 ইজ ইকুয়াল টু এটা ওই পাশে গেল, তাহলে কি T1 মাইনাস কত? ইটা T1। সো এখান থেকে দেখো তো T2 ইজ ইকুয়াল টু কি হয়, আমি 1 মাইনাস ইটা আমি কি করতে পারি? T1 কমন নিতে পারি না? তাহলে এই যে T2, শুধু T2 যদি বের করতে বলে, ইটার মান দেওয়া আছে, তখন কিন্তু এটা ইউজ হবে, তাই না? আবার অনেক সময় কি করে বলতো, আমাকে T1 বের করতে বলে, তাহলে T1 ইজ ইকুয়াল টু এখান থেকে কি হবে বলতো? T2 বাই কত? 1 মাইনাস ইটা। বুঝছো? সো যদি আমাকে ইটা দেওয়া থাকে, T1 T2 বের করতে বলে, তখন কিন্তু এগুলো ইউজ হবে। তাহলে আমাদের মোটামুটি এই সূত্রগুলোর বাইরে আর কোনো সূত্রই তোমাকে পড়া লাগবে না, এগুলো তোমরা অনেক পড়ছো। সো পেরানোর দরকার নেই। এখানে দেখো এই জিনিসগুলো লেখা আছে, সবগুলো আমি লিখে দিছি, সবগুলো আমি এগুলো দিয়ে রাখছি। তারপরেও আমি কিন্তু তোমাকে বোঝানোর জন্য আবার কিন্তু লিখেও কিন্তু আমি পড়ায় দিছি। ঠিক আছে, সবই লিখে দিছি। এই যে ইঞ্জিনের দ্বারা কাজ এবং দক্ষতা দুটোই শেষ। এখন আমরা কিছু অঙ্ক সলভ করব। কিছু কি বলতো, আমাদের অঙ্ক সলভ করব। এখানে কি আছে, একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কত? 400 কেলভিন, এবং এই তাপমাত্রার উৎস থেকে একটি কি বলতো 840 জুল তাপ গ্রহণ করে এবং সিঙ্কে এত জুল তাপ বর্জন করে। ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? তো দেখো, তাহলে এখানে আমার কি করতে হবে বলতো, আমরা জানি কার বলতো ইঞ্জিনটির কর্মদক্ষতা, এখানে উৎসের তাপমাত্রা দেওয়া আছে। ওকে, উৎসের তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কাজটা কি? যেহেতু কার্নো ইঞ্জিন বলছে, তাহলে কি T2 বাই কত? T1 ইজ ইকুয়াল টু কত? Q2 বাই কত? Q1। তাহলে T2টা আমরা বের করতে পারবো। তাহলে T2 ইজ ইকুয়াল টু কত? আমাদের Q2 কত বলতো? এখানে Q2 হলো 420 বাই কত? 840 ইন্টু কত? আমাদের T1 এই পাশে চলে আসলো কত? 400। কারণ যেহেতু আমাকে কার্নো ইঞ্জিন বলছে, তার মানে আমাকে T1 T2 দিয়ে কিন্তু আমার দক্ষতাটা বের করতে হবে। এটা কাটলে দেখো ডাবল 2, এটা দ্বারা কাটলে কত হয়? 200। তাহলে সুতরাং আমার কি বলতো, T2 কত বলতো? 200 কেলভিন পাইছো। এখন আসো আমার দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু কত? 1 মাইনাস T2 বাই কত? T1 ইন্টু কি 100%, তাই না? তাহলে কত হবে? 1 মাইনাস T2 কত আমাদের বলতো? T2 হলো 200। মানে বোঝাই যাচ্ছে যে আমাদের T1 যা, T2 যদি অর্ধেক হয় তাহলে কত হবে? 50% হবে বাই কত? 400 ইন্টু 100%। দেখো খুব সিম্পলি না, 2 শূন্য কাটা যায়, 2/4 মানে কি আমাদের 0.5, 1 থেকে 0.5 বাদ দিলে কত বলতো? 0.5 ইন্টু 100 মানে কি 50% আসবে। সো যখন আমাকে যদি এরকম হয়, মনে রাখবা, স্টার চিহ্ন দিয়ে মনে রাখবা, সেটা কি? সেটা হলো যে T1 ইজ ইকুয়াল টু কত? 2T2, মানে T2 দেখো দ্বিগুণ হলে তখন এটা কত বলতো? এটা তখন কি বলতো? এটা কত? 50%। এটা তখন কত? 50%। খুব সিম্পল হিসাব। তারপরে আসো, একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? 30%। তাপ গ্রাহকের তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস হলে তাপ উৎসের তাপমাত্রা কত? তাপ উৎসের তাপমাত্রা কত? 30%। এটা কত পার্সেন্ট বলতো? 30%। তাহলে এটা আমাদের কি এবং খুব সিম্পলি না, এটা কত আমাদের বলতো? তাপ উৎসের তাপমাত্রা কত? আচ্ছা, এখানে উৎসের তাপমাত্রা মানে T1 চাইছে। দেখো T1 আমরা বের করছিলাম না, এই যে T1 ইজ ইকুয়াল টু কত? T2 বাই, এই যে এখানে দেখো
T1 কত, T2 বাই কত 1 মাইনাস ইটা, 1 মাইনাস কত ইটা। তাহলে এখান থেকে আমরা কি ডিরেক্টলি লিখতে পারি, একদম ডিরেক্টলি মনে রাখবা T1 ইজ ইকুয়াল টু কত, T2 বাই কত 1 মাইনাস ইটা, একদম ডিরেক্টলি মনে রাখতে হবে। T2 কত বলো তোমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, মানে কি বলতো 273 প্লাস 27 কত হবে 300, 300 বাই কত বলতো 1 মাইনাস ইটা কত 30%, তার মানে কত 0.3, তাহলে কত হলো বলতো 300 বাই কত আমাদের 0.7, 0. কত 7, তাহলে 0.7 মানে কি বলতো, যদি তুমি করো যতদূর করা যায় করো 300 ভাগ কত 7 মানে কি 0.7 মানে 7 বাই 10, তাহলে 10 গেল উপরে, তাহলে কত হলো বলতো আমাদের 3000 ভাগ কত 7, ঠিক আছে 3000 ভাগ কত 7, এটা আমাদের কি অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। তো এখন যেহেতু ক্যালকুলেটর নাই, সো এমনভাবে থাকবে তুমি কি ইজিলি করতে পারবা, মানে এমনভাবে মান থাকবে যে তুমি করতে পারবা, মানে করার মতো করে আসবে, ঠিক আছে। তো দেখবা সামনে আরো অঙ্ক আসতেছে, সেটা আমরা করতে পারবো। তারপর দেখো এই যে এটা অঙ্ক দেখো, একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 400 জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকের 200 জুল তাপ বর্জন করে। তাপ গ্রাহকের তাপমাত্রা কত, মানে T2 চাইছে। এখানে কি আমাদের বলতো, খুব সিম্পল না এটা, যে T2 চাইছে, তাহলে T2 বাই কত T1 ইজ ইকুয়াল টু Q2 বাই কত বলতো Q1। তুমি যদি T1 বাই T2 লেখো তাহলে এখানে লিখতে হবে কি Q1 বাই Q2, ঠিক আছে। সো এখানে দেখো আমাদের কি T2, আমি যদি একবার লিখে দিই তাহলে T2 ইজ ইকুয়াল টু কত, T1 এর পাশে গুণ হয়ে যাবে, Q2 কত আমাদের বর্জন করে কত বলতো 200 জুল, তাহলে 200 জুল বর্জন করছে বাই আমার গ্রহণ করছে কত 400 ইন্টু আমাদের কত বলতো T1 কত বলতো 800 কেলভিন, তাহলে 800, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলা, 4 দিয়ে 8 কাটলে কত 2, তাহলে কত হবে বলতো 400 কেলভিন। খুব সিম্পল, যে এখানে দেখতে পাচ্ছ যে উৎসের কত তাপ কত 400, গ্রাহকের তাপ কত বলতো 200, তার মানে এখানে উৎসের তাপ যা হবে গ্রাহকের তাপ কি উৎসের তাপমাত্রা যা হবে গ্রাহকের তাপমাত্রা কি হবে অর্ধেক হবে, কারণ আমাদের এই যে অনুপাতটা রেশিওটা এটা তো সেম থাকবে, তাই না। খুব সিম্পল হিসাব। দেখো এটা একটি ইঞ্জিন 3400 জুল তাপ গ্রহণ করে এবং 2400 জুল তাপ বর্জন করে, ইঞ্জিনটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত W, তাহলে W ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের, W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস কত Q2, তাহলে Q1 মাইনাস Q2 হলে Q1 কত 3400, Q2 কত বলতো 2400, তাহলে কত হয় বলতো 1000, তাহলে 1000 জুল। একদম সহজ সহজ অঙ্ক, বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টাইপের অঙ্কই আসে। দেখো একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সম দক্ষতায় কাজ করে T ও 900 কেলভিন। ওকে, তার মানে এখানে দেখো কি হয়েছে আমাদের ইটা 1 ইজ ইকুয়াল টু কত ইটা 2, তাহলে ইটা 1 ইজ ইকুয়াল টু ইটা 2 হলে তাহলে এখানকার যে অনুপাত ইজ ইকুয়াল টু কি ওইখানকার অনুপাত, তাহলে কি হবে বলতো, তাহলে আমাদের 1 মাইনাস T2 বাই T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এখানে T2 বাই T1। তো এখানে আমাদের খুব সিম্পল যে কি হবে, যে এইখানকার T2 বাই কত T1, এখানকার কি বলতো T2 প্রাইম দিলাম বাই কত T1 প্রাইম, আমাকে বের করতে বলছে কি বলতো এখানে T, ঠিক আছে, কি বের করতে বলছে T, তার মানে এটা আমাদের কি T1 প্রাইম বের করতে বলছে, ঠিক আছে, মানে T বের করতে বলছে, তাহলে এটাকে আমি কি লিখবো বলতো T লিখবো T। সো একটু খেয়াল করে দেখো যে এখানে কি হবে, মানে এটা তো দ্বিতীয়টার কি উৎসের না, সো আমাদেরকে T বের করতে হবে, তাহলে T2 কত এখানে 400 বাই কত 800 ইজ ইকুয়াল টু কত, এখানে আছে কত আমাদের 900 বাই কত বলতো T, তাহলে তুমি এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, তাহলে দেখো এটা কাটলে কত হয় 2, 9 দুগুণে কত 1800, তার মানে T কত আমাদের বলতো 1800 কেলভিন। খুব সিম্পল হিসাব একদম। দেখো এটা কোন কোন জায়গায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আবার জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে। তো বুঝতে পারছো, তো এই যে দেখো জগন্নাথ ইউনিভার্সিটিতে কত আসছে 10-11 সালে আসছে, সেই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে কত আসছে 11-12তে আসছে। এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে তোমার বা যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগে শুধু ওই ইউনিভার্সিটির কোশ্চেন না, যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি বিগত 10 বছর বা 15 বছরের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। যদি সলভ করতে পারো অ্যাটলিস্ট 10 বছরের কোশ্চেন সলভ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি সিরিজ কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি, ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে সকল ইউনিভার্সিটির কোশ্চেন আমি দিয়ে দিব এই অ্যাডমিশন সময়ের মধ্যেই। পাশাপাশি মেডিকেল সিরিজও আমি দিয়ে দেবো, মেডিফিজিক্স যেটা, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে আমি সব দিয়ে দেবো, তোমরা জাস্ট যে ক্লাসগুলো দিব সেই ক্লাসগুলো করে ফেলবা। ওকে ওকে, তো চলো সামনে দেখো একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্য, তার মানে এখানে কি বলতো আমাদের T2 কত আমাদের বলতো, T2 হলো আমাদের
হিমাঙ্ক মানে কি 0°C, আর একটা কি বলো তোমাদের 100°C, তাই না? স্ফুটনাঙ্ক 100°C, তাই তো? 100°C। সো T1 তো আমাদের সবসময় বড় হবে, T2 কি ছোট হবে। তো এটা কত আমাদের 273 কেলভিন, আর এটা কি বলতো 373 কেলভিন, তাই না? 373 কেলভিন। তাহলে এই 273 আর 373 যখন থাকে, এই মানটা মুখস্থ রাখবা, ঠিক আছে? কত হবে বলতো? এই যে এটা হবে 26.8, এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? এই মানটা কি রাখবা? মুখস্থ। এটা রাখবা কি মুখস্থ। 0° আর 100°C যখন আমার কি একটা ইঞ্জিন কি আছে, কার্যরত আছে, বা হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যখন কার্যরত আছে। কারণ কি দেখো কতবার আসছে, কতবার আসছে। সো এটার অ্যান্সার হবে কি, তুমি করে দেখো, T2 ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু কি বলো তোমাদের 1 মাইনাস 273 বাই কত, 273 বাই কত 373। তুমি করো, ইন্টু 100% দাও, দেখবা এটা কি আসবে বলো তো, এটি আসবে 26.8, ঠিক আছে? সো এই যখন এই মানে 26 পয়েন্ট সামথিং আসে, তখন ইঞ্জিনটা কি হয় বলতো, প্রত্যাগামী হয়। তোমরা পড়ছিলে একাডেমিকে, কিন্তু এগুলো এখন লাগবে না, ঠিক আছে? এগুলো কিন্তু এখন লাগবে না। একটি কার্নো ইঞ্জিন 227°C তাপমাত্রায় তাপ গ্রহণ করে এবং 77°C তাপমাত্রায় তাপ কি করে, বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা খুব সিম্পল হিসাব। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস 77°C, মানে কি আমাদের এটা কত, T2 কত 77°C, তার মানে কি 273 প্লাস কত 77, তাহলে কত হয় বলতো 10 হাতে আমার 1, 8 8 7 কত 15, হাতে আমার কত 350 কেলভিন। আর T1 কত এখানে বলতো 227, তাহলে কত 273 প্লাস 227, 227 27 আর 200 300 আর 200 500, তাহলে কত 500 কেলভিন। এটা কত 500 কেলভিন, ঠিক আছে? সো 1 মাইনাস কত আমাদের 350 বাই কত 500, ঠিক আছে, ইন্টু কি আমাদের 100%, ঠিক আছে? এখন দেখো এই শূন্য আমি কাটলাম, লসাগু করলে কত হবে 50 মাইনাস 35, মানে কি 15 বাই কত 50, ইন্টু কি আমাদের 100%। এখন কি আমার 15-র মধ্যে যায়, তার না, তাহলে কত 0 পয়েন্ট নিলাম, তাহলে 150, 150 কে 50 দ্বারা ভাগ করলে কত হয় 3, 0.3 ইন্টু কত 100%, তাহলে কত হয় বলতো 30%। সো অ্যান্সার কত 30%, এই যে সি নাম্বার 30%। ওকে, অ্যান্সার কত 30%। তারপরে আসো কি বলছে, একটি কার্নো ইঞ্জিন 227 ও 27°তে একই রকম ভাবে। তাহলে এখানে কি হবে, আমি একবারে লিখে দিই, 1 মাইন ইটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস 27, মানে কি আমাদের 300 আর 227 মানে কত 500, তাই না? ছোটটা উপরে বড়টা কি নিচে, ইন্টু কি আমাদের 100%। 1 মাইনাস কত বলতো এখানে, তাহলে আমাদের এই শূন্য কাটলা, তাহলে কত আলটিমেটলি কত 2/5 না, 5 মাইনাস 3 মানে কি 2/5, ইন্টু কি আমাদের 100%। আচ্ছা, 2 এর মধ্যে কি যায় না, তাহলে কি নিলাম 0 পয়েন্ট নিলাম, হইলো কত 20/5 মানে কত 0.4 ইন্টু কত 100%। অর্থাৎ তোমাকে এমন ভাবে কোশ্চেন আসবে যেটা তুমি হাতে কলমে ক্যালকুলেশন করতে পারো, বুঝছো? এই 2 কে 5 দ্বারা ভাগ করা যায় না, তাহলে কি নিলা 0 পয়েন্ট নিলা, পয়েন্ট নিলে কি এখানে একটা শূন্য যোগ হয়ে গেল, তাহলে কত হলো 20। তাহলে 20 আর 20 কে আমার যদি 5 দ্বারা ভাগ করে কত 4, তাহলে 0.4 ইন্টু 100% মানে কি বলতো 40%। দেখছো কতবার আসছে এই কোশ্চেনটা? জাহাঙ্গীরনগরে তোমার 3বার আসছে, জাহাঙ্গীরনগরে এত পছন্দ আমার, কত 40%, বুঝছো? তারপর আসো, একটি ইঞ্জিনের দক্ষতা 80% এবং একটি সিঙ্কের তাপমাত্রা কত হলে বলতো 40 কেলভিন হলে উচ্চ তাপধারের তাপমাত্রা কত। উচ্চ তাপধারের মানে কি, এখানে আমাদের T1 বের করতে বলছে। কি বের করতে বলছে বলতো, T1 বের করতে বলছে, তাই না? T1 বের করতে বলছে না, এখানে T1টা বের করতে বলছে তোমাকে। তাহলে T1 যদি বের করো তাহলে কত T1 ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে T2 বাই কত 1 মাইনাস ইটা। তাহলে T2 এখানে কত বলতো, T2 হলো আমাদের সিঙ্কের তাপমাত্রা, মানে কি 40 কেলভিন, তাহলে 40, এখানে কিন্তু কেলভিনেই দেওয়া আছে, সব চেঞ্জ করার দরকার নাই। 1 মাইনাস ইটা কত বলতো 0.8, তাহলে কত বলতো 40 বাই কত 0.2, 0.2 মানে কি 2/10, 2 বাই কত 10 না 2/10, কত 2 বাই কত 10। প্রথম তুমি হাতে কলমে করবা, তাহলে কত হবে 4 10 40, 40/2 মানে কি বলতো 20। এটা তো 40 ছিল, 4 দিছি, তার মানে এখানে 400 ছিল, 40 ছিল, তাহলে এখানে 400 হবে। হ্যাঁ, 400 হবে। দেখছো, করতে সময় মিস্টেক হয়ে যেতে পারে, এই জন্য খুব সাবধানের সহিত করতে হবে। তাহলে কি আমাকে 400 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে বলতো তোমার 200 কেলভিন, বুঝছো? সো এখানে 200 কেলভিন।
200 কেলভিন অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এত সহজ সহজ জিনিস। সো আমাদের কিন্তু টাইপ 3 শেষ। আমাদের কি বলতো টাইপ 3 শেষ, টাইপ 3 শেষ। তাহলে লেখো সবাই কমেন্টে লেখো টাইপ মানে T3 শেষ, T3 ডান, T3 ডান, T3 ডান। ওকে, T3 ডান, বুঝছো? T3 ডান। আমাদের কিন্তু আজকের যে ক্লাস আর 20 মিনিট পড়াবো, তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমাদের গুরুত্বপূর্ণ 3টে টপিক অলরেডি শেষ। এখন আমরা জাস্ট রেফ্রিজারেটর আছে আর ওই যে তোমার শক্তির রূপান্তরের যা সূত্রগুলো তোমাদের একটু আলোচনা করব, ঠিক আছে? এই সো T3 ডান, T3 ডান। ওকে, আচ্ছা তোমরা কমেন্ট করছো ভালো একটা জিনিস শিখলাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তাহলে টাইপ 3 ডান। এখন আসো রেফ্রিজারেটর। আমি চেষ্টা করি তোমাদেরকে ধরো প্যারা না দিয়ে একদম রিল্যাক্সে। ভাই বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সত্যি অনেক কঠিন আসে না, তুমি জাস্ট বেসিক থেকে যদি পড়ো তাহলে তুমি পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সবচেয়ে, তুমি কোশ্চেন যখন সলভ করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমার সবচেয়ে ইজি লাগবে। কেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার কি বলতো বেসিক থেকে প্রশ্ন করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কি লাইক করে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইক করে হলো যে কোশ্চেন পারার মতো আসবে, কিন্তু যে অল্প সময়ে কে দ্রুত অ্যান্সার করতে পারে, মানে বেসিক থেকে দিবে, একটু করে প্যাচ দিবে, এত সহজ দিবে না, প্যাচ দিয়ে দিবে, ঠিক আছে? এবং ক্যালকুলেটর না থাকার কারণে তুমি একদম ইজিলি মানে ইজি ইজি ম্যাথ দিবে বেসিক থেকে, যাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তারাই পারবে, ঠিক আছে? এই জন্য দেখবা তুমি যখন কোশ্চেন সলভ করবা তখন তোমার কাছে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তোমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হবে, এবং অন্য অন্য ইউনিভার্সিটিতে দেখবা যে তোমার একটু মানে জটিল জটিল ম্যাথ দিবে, কিছু কিছু অঙ্ক মানে ক্যালকুলেটর ছাড়া সলভ করাই কঠিন এরকম হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ফাউল কোশ্চেন করবে না, একদম তোমার কনসেপ্ট বেস কোশ্চেন করবে। গত বছর ফিজিক্সে যে কোশ্চেন করছে একটু জটিল করছে, তুলনামূলক জটিল করে ফেলছে, বাট এমন না যে পারার মতো না, ঠিক আছে? যারা পড়াশোনা করবে তারা পারবে। এইরকম যে অল্প সময় কে বেশি পারে, কার দক্ষতাটা দেখে। এই যে আজকে দক্ষতা বললাম না, এরকম অল্প সময় বেশি দক্ষতা কার, ঠিক আছে? তো চলো আমরা রেফ্রিজারেটর পড়ি। ভাই রেফ্রিজারেটর জিনিসটা কি? এটা হলো রেফ্রিজারেটরটা হলো বা ফ্রিজ বলো বা হিমায়ক যন্ত্র বলো, এটা কি বলতো তাপ ইঞ্জিনের উল্টা। তাপ ইঞ্জিনের কি বলতো ইঞ্জিনের বিপরীত। তাপ ইঞ্জিনের কি বলতো বিপরীত। তাহলে তাপ ইঞ্জিনের বিপরীত ঘটনাটা কি? অর্থাৎ দেখো এখানে ঘটনা যেটা ঘটবে সেটা হলো এই যে এরকম ছিল না, এটা এখন ঘটনা ঘটবে কি বলতো, তোমার এদিক দিয়ে কি হবে, কাজ হবে, কাজ কিন্তু বের হইছে কিন্তু কাজটা এখন কি বলতো ঢুকবে, মানে কাজ হবে। এটা তোমার কি বলতো ফ্রিজ, রেফ্রিজারেটর, ঠিক আছে? এটা কি বলতো রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর। তো এই রেফ্রিজারেটরের ভিতরে কি বলতো তুমি কাজ করবা, এবং এখন কি কিউ2 তুমি ছেড়ে দিছিলে না, এখন কিউ2 কি বলতো ঢুকবে, ঠিক আছে? এটা কি বলতো শীতল শীতল যন্ত্র থেকে কি তাপ যাবে, কারণ এটা তো আমাদের শীত মানে কি ঠান্ডা করতে হবে। এটা কি ছিল বলতো আমাদের, এটা কি বলতো এখান থেকে কি বের হবে কি বলতো কিউ1 কি বলতো আমাদের, এটা কি বলতো উষ্ণ ছেড়ে দিবে যেটা। তার মানে আমার এখানে কি বলতো কিউ1 কি বলতো বর্জিত তাপ। আমাদের দেখো উল্টা ঘটনা ঘটলো না, মানে তোমার জিনিসটা হলো কি আগে যে দুইটা বের হয়েছিল এখন সেই দুইটা ঢুকতেছে, আর যেটা ঢুকছিল সেটা কি বের হয়ে গেছে, উল্টা ঘটনা, বর্জিত তাপ। আর কিউ2 কি বলতো আমাদের গৃহীত তাপ। এখন কি তাপ গ্রহণ করবে বলতো, শীতল তাপ গ্রহণ করবে, শীতল তাপ গ্রহণ করবে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে কি লেখা যায়, তাহলে কিউ1 ইজ ইকুয়াল টু, এই যে টোটাল সিস্টেমটা পরিচালনা করবে কি আমাদের কাজ করতে হবে, তাহলে কিউ1 ইজ ইকুয়াল টু কি বলতো ডাব্লিউ প্লাস কি আসতেছে কিউ2 আসতেছে না। তাহলে এখানে আমার কাজ ইজ ইকুয়াল টু কি ওই আগের মতো কিউ1 মাইনাস কিউ2, কিন্তু টপিক জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আগে কিউ1 কি ছিল বলতো উৎসের তাপ, বা কিউ2 ছিল কি গ্রাহকের তাপ, এখন কি কিউ1 কি বলতো বর্জিত তাপ, আর কিউ2 কি বলতো গৃহীত তাপ। বলতো বর্জিত তাপ বেশি নাকি গৃহীত তাপ বেশি? এখানে বর্জিত তাপটা বেশি হবে, তাহলে তো ঠান্ডা হবে না। তাহলে আমাদের এখানে কি বলতো তোমার সিওপি আছে, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, সিওপি বা কি বলতো কে কর্মসম্পাদন সহগ ইজ ইকুয়াল টু কি বলতো মনে রাখবা কি বলতো গৃহীত মানে আমাদের কি বলতো গৃহীত তাপ বাই কি বলতো কাজ। তাহলে গৃহীত তাপ কি বলতো কিউ2 না, কিউ2, আর কাজ কি আমাদের ডাব্লু মানে কি কিউ1 মাইনাস কত কিউ2,
সেটা মনে থাকবে তো নাকি? তাহলে কে ইজ ইকুয়াল টু, আমি এখানে আরো সুন্দর করে লিখে দিই, কে ইজ ইকুয়াল টু কি বলতো, কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি Q2 বাই কত ডাব্লু, মানে কি বলতো আমাদের Q2 বাই কত Q1 মাইনাস Q2, যদি আমাকে তাপমাত্রা আকারে থাকে তাহলে কি T2 বাই কত T1 মাইনাস T2। ওকে, সবাই বুঝছো? একদম সহজ, মনে রাখবা, এই যে বাংলা কথা দিয়ে মনে রাখবা। এই ফ্রিজের ক্ষেত্রে কিন্তু সবাই ঝামেলা পড়ে যায়, কোনটা গৃহীত কোনটা কি, কোনটা ছোট কোনটা বড়, কোনটা ছোট কোনটা বড়, এগুলো প্যাচ লেগে যায়। সো এখানে কি বলতো গৃহীত তাপ বাই কি বলতো কাজ। তো গৃহীত তাপ মানে এখন গৃহীত তাপটা কি গ্রহণ করছে যেটা, এটা কি ছোট নাকি বড়? ছোট। কিন্তু আমার উৎসের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, যেটা গ্রহণ করেছিল সেটা কি ছিল বড়। বাট এখানে কি গৃহীত তাপ কি বলতো শীতল তাপ গ্রহণ করবে, আর ছেড়ে দিবে কি বেশি তাপ, বর্ধিত তাপ। ওকে, সো একটু খেয়াল করে দেখো এখানে যেটা আছে, এই যে এটা এটা আমি মুছে দিচ্ছি, এটা কনসেপ্টটা তোমাদের একটু ঝামেলা হবে, এই জন্য আমি লিখে দিলাম। ঠিক আছে, অপসারিত তাপ টাপ দিয়ে এগুলোতে তোমরা বুঝবা না, এগুলোতে তোমরা বুঝবা না। সো এই অপসারিত তাপ এত কিছু দরকার নাই, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এখানে দেখো রেফ্রিজারেটর কয়টা অংশ থাকে, রেফ্রিজারেটর অংশ থাকে কয়টা, চারটা। কি কি বলতো, কম্প্রেসার, কন্ডেন্সার, আর একটা কি প্রসারক বাল্ব, আর একটা কি বলতো বাষ্পীভবন কুণ্ডলী। এই যে আমাদের এখানে দেখো একটা চিত্র আছে, চিত্রটা দেখো এখানে, এই যে এখানে দেখতেছো কিভাবে কাজ করতেছে। তো উচ্চ অংশের চাপ, নিম্ন অংশের চাপ, মানে যে একটা চক্র আছে। তোমাদের বইয়ে দেখবা ফ্রিজ নিয়ে একটা জিনিস পুরো একটা পেজ বা দুইটা পেজ লেখা আছে, জাস্ট একটা বার রিডিং পড়বা, মুখস্থ করার কিছু নেই, জাস্ট কি ঘটনা ঘটছে রিডিং পড়বা। এখান থেকে যদি প্রশ্ন আসে না, এখন পর্যন্ত আমাদের একটা প্রশ্ন আমাদের দেখো জাহাঙ্গীরনগরে আসছিল 24-25, মানে গতবারই আসছে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি এখন পর্যন্ত ফ্রিজ থেকে প্রশ্ন আসে নাই। সো এখানে কি বলছে, একটি রেফ্রিজারেটরের শীতল তাপদ্বার থেকে এত জুল তাপ গ্রহণ করে। ওকে, তাহলে কত জুল তাপ গ্রহণ করে বলতো, এখানে 400 জুল তাপ গ্রহণ করতেছে। আচ্ছা, এটা তাহলে কি বলতো Q2 নাকি Q1? এটা কি Q2 না, কারণ গৃহীত তাপ কি বলতো Q2, যেটা গ্রহণ করবে। এবং উষ্ণ তাপ দ্বারা এত জুল তাপ বর্জন করে, তাহলে বর্জন করতেছে কি বলতো 800 জুল। তাহলে এটা আমার কি হবে বলতো, এটা কি এটা কি এটা কি বলতো Q1 না, এটা কিন্তু Q1 বর্জন করছে। রেফ্রিজারেটর কর্মসম্পাদন সহগ কত? ঠিক আছে, তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু কি হবে বলতো, কে ইজ ইকুয়াল টু আমাদের কি হবে বলতো, কে ইজ ইকুয়াল টু তোমরা জানো Q2 বাই Q1 মাইনাস Q2। ঠিক আছে, সো Q2 কত আমাদের 400, যেটা আমাকে গ্রহণ করছে গৃহীত তাপ, বাই কি বলতো আমাদের কাজ, কাজ কি আমাদের Q1 মাইনাস Q2। Q1 কত এখানে, যেটা বর্জন করছে, এখানে বর্জনকৃত তাপ কিন্তু বেশি হবে, বুঝছো? সো Q2 কত আমাদের বলতো 400, তাহলে কি হবে 400 বাই কত 400, তাহলে কি 4 কাটা, তাহলে ও কাটলে তো 1 হয়, তাহলে 1 হবে, তাহলে আমার কত অ্যান্সার কত 1, অ্যান্সার কত 1। এই যে এ নাম্বারে 1 চলে আসছে, 1 চলে আসছে, 1 চলে আসছে। ঠিক আছে, 1 চলে আসছে। ওকে, তো বুঝছো ফ্রিজ, বুঝছো রেফ্রিজারেটর শেষ। এখন আসো শক্তি রূপান্তর। শক্তি রূপান্তর কেমন, ধরো আমাদের তাপ শক্তির যে পরিবর্তন সেটা আমরা জানি কি বলতো এমএস ডেল থিটা, এটা আমরা জানি। এমএস ডেল থিটা জানি কিনা বলতো, তাপ শক্তির পরিবর্তন সেটা কি আমাদের এমএস ডেল থিটা। একটা বুলেট আসলো, একটা বেগে আসলো, আচ্ছা কি একটা দেয়াল আঘাত করে কি তোমার তাপের পরিবর্তন ঘটাইছে, তখন কি বলতো গতিশক্তি ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের তাপ শক্তি। এটা কি বলতো গতিশক্তি যখন কি বলতো তাপ শক্তিতে রূপান্তর হয়, তখন এটা গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তর হলে। আর আমাদের কি বলতো তোমার যখন উপর থেকে কোনো কিছু পড়তেছে তখন আমাদের চাপ শক্তি পাবো, সেটা কি বলতো এই যেটা mgh ইজ ইকুয়াল টু কত ms ডেল থিটা। ঠিক আছে, এটা তো আমাদের দরকার নাই এখানে, এখানে এটা দরকার নেই, কারণ এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। এই যে এটা পড়ে ফেলছি আমাদের ডাব্লু। এখানে কয়েকটা শর্টকাট আছে, দেখো শর্টকাটগুলো একটু বোঝার চেষ্টা করো। কি বলছে, এই উষ্ণতা হতে বরফ পড়লে, সম্পূর্ণ বরফ গলে গেলে এইচ ইজ ইকুয়াল টু কত বলতো, এইচ ইজ ইকুয়াল টু আমাদের এল বাই জি। ঠিক আছে, এল বাই জি। তারপরে আছে আমাদের কি তাপমাত্রা, মানে এল মানে কি আমাদের বলতো ওই যে বরফ গলানোর শক্ত তাপ। তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে, ডেল থিটা ইজ ইকুয়াল টু কত এইচ বাই কত 428। ঠিক আছে, কখন যখন উপর থেকে নিচে আসবে। এগুলো ভাই এখান থেকে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে না, সো পেরানোর দরকার নাই। আর ডেল থিটা এখান থেকে তো বোঝাই যাচ্ছে এম কাটা যাবে, তখন এস এর যে মান বসাইলে পারে, তখন ডেল থিটা ইজ ইকুয়াল টু কত বি স্কয়ার বাই কত 2s, এখান থেকে আসছে। ঠিক আছে, বি স্কয়ার বাই কত 2s, বি স্কয়ার বাই কত 2s। এখানে আমরা একটা অঙ্ক তোমাদেরকে সলভ করাই, যেটা আমাদের মানে ক্যালকুলেটর ছাড়া করা যায়, সেটা আমি একটা করাই, এরকম একটা অঙ্ক করাই তোমাদের। একটি
জলপ্রপাতের মানে যেখানে যে তোমার যে পাহাড় থেকে পানি পড়তেছে আর কি, জলপ্রপাত, জলপ্রপাতের পানি কি বলতো, ধরো যে তোমাদের পাহাড়ে যে দেখো যে পানি দেখো না অনেক উপর থেকে নিচে পড়ে, এরকম পানি 4200 মিটার উপর হতে কি করে বলতো নিচে পতিত হয়, নিচে কি হয় বলতো পতিত হয়। তো জলাশয়ের শীর্ষদেশ ও তলদেশের মধ্যে পানির কি বলতো তাপমাত্রা পার্থক্য কত? জলাশয়ের উপরে ও নিচে, উপরে ও নিচে তাপমাত্রার পার্থক্য কত? তাপমাত্রা পার্থক্য কত? ওকে, সো দেখো যেহেতু উপর থেকে নিচে পড়তেছে তার মানে বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাবে। যদি এরকম আমার বেগ থাকে তাহলে কি গতি শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাবে, সোজা হিসাব। সো আমাদের কি বলতো mg ইজ ইকুয়াল টু কত ms ডেল থিটা, mg ইজ ইকুয়াল টু কত ms ডেল থিটা। তাহলে m কাটা যাবে, আমাকে ডেল থিটাই তো বের করতে বলছে তাই না, তাপমাত্রা পার্থক্য। তাহলে ডেল থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো gh বাই কত আমাদের s ভাগ হয়ে গেল। এখন মানটা বসা দাও, জির মান কত 9.8, জির মান কত 9.8, এইচ কত আমাদের বলতো 4200। আর তোমরা জানো যেহেতু পানির এস কত বলতো 4200 না, 4200। দেখছো মানটা আমি এমন ভাবে দিলাম, এটা কাটা গেল, তাহলে এটা কত হলো বলতো 9.8, অবশ্যই এটা কি বলতো কেলভিনে চলে আসবে। সো ডেল থিটা কত আমাদের বলতো 9.8 কেলভিন। যেহেতু সবগুলো আমি এসে একক ব্যবহার করছি, তাপমাত্রা এসে একক কি বলতো কেলভিন। সো কত হবে কেলভিন 9.8 কেলভিন, বুঝছো? দেখো এটা ক্যালকুলেটর ছাড়া করা যায়। তো এই টাইপের যদি অঙ্ক আসে এই টাইপের অঙ্ক আসবে। তবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তখন কিন্তু অনেক ম্যাথ করতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমরা কিছু জিনিস এই ওয়ার্ডের কি বলতো যেগুলো একাডেমিকে পড়ছো বাট অ্যাডমিশনে এত কিছু লাগে না। তবে এই ওয়ার্ডের যখন আমি রিটেন মানে ক্লাস নেবো তখন দেখবো যে চাপ আয়তন গ্রাফ থেকে কাজ বের করা আরো কিছু জিনিস, এক্সট্রা কিছু জিনিস, ক্রিটিক্যাল কিছু জিনিস আমি সলভ করবো। ওটা ইচ্ছা করে আমি রেখেছি রিটেনে পড়ানোর জন্য, ঠিক আছে? সো রিটেনের ক্লাসটাও তোমাদের অবশ্যই করতে হবে। তাহলে কি হবে এমসিকিউ রিটেন এবং ক্রিটিক্যাল যে টাইপের কোশ্চেন আসুক না কেন তুমি সব পারবা। আমি যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা কি বলতো বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো দিয়েই তো তোমাদেরকে দেখাইলাম উদাহরণগুলো। তার মানে কি তুমি কিন্তু নিজেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করতে পারতেছো। সো প্যারা নেওয়ার দরকার নাই, তুমি পারবা না এই ধারণা থেকে তোমাকে বের হইতে হবে। তুমি অবশ্যই পারবা, তোমাকে পারতেই হবে, বুঝছো? এই অ্যাডমিশন টাইমে তোমার প্রচন্ড মাঝে মাঝে হতাশ আসবে যে ভাইয়া মনে হবে যে আমি পারবো কিনা। ভাইয়া তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করছো, কেন তুমি পারবা না বলো? তুমি অবশ্যই পারবা, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তুমি পারবা মানে পারবা, জাস্ট এই বিশ্বাসটা রাখো, তাহলে অবশ্যই তুমি পারবা। আর তোমাকে তো পারতেই হবে, কারণ তোমাকে তো না পারার জন্য তো তোমাকে বাবা মা জন্ম দেয় নাই, তোমাকে পারার জন্যই জন্ম দিছে। সো বাবা মার দিকে খেয়াল রাখো, নিজের স্বপ্নের দিকে খেয়াল রাখো। দু চোখ ভরে স্বপ্ন দেখেছো, স্বপ্নটা এবার পূরণ করার পালা। এই পূরণ করার যাত্রায় আমরা তোমাদের সাথে আছি। আমাদের কোর্সে যারা ভর্তি হয় না তারা ভর্তি হতে জাস্ট এডুকেশন স্কুল পেজে মেসেজ দিলেই ভর্তি হতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।